বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 28শে অক্টোবর 2025, আমাদের দণ্ডবিধির প্রথম ক্লাস। তো দণ্ডবিধি থেকে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় 20টি প্রশ্ন এসে থাকে। প্রিলিমিনারিতে আপনার এই বড় যে তিনটা আইন আছে, ফৌজদারি, দণ্ডবিধি এবং দেওয়ানি কার্যবিধি, এই তিনটা থেকে 20 20 20 করে 60। তো এর মধ্যে দণ্ডবিধি থেকেই সবচেয়ে বেশি মার্ক তোলা সম্ভব যদি কেউ একটু ভালোভাবে পড়ে। দণ্ডবিধি 17 18 তোলা সম্ভব, যদিও অনেকের কাছে দণ্ডবিধি মনে হয় যে এত শাস্তি কিভাবে মনে রাখবো, বাট প্রকৃতপক্ষে একটু যদি পড়ে যান, একটু যদি চেষ্টা করেন, তাহলে এই দণ্ডবিধি থেকেই এই 20-এর মধ্যে ভালো মার্ক ক্যারি করা সম্ভব। তো প্রথমেই আমরা চলে আসি প্রাথমিক আলোচনা। দেখেন, প্রতিটা আইন যে আমরা এই যে বাংলাদেশ বার কাউন্সিলে যে 7টা সাবজেক্ট পড়তেছেন, এই আইনকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল, আর একটা হলো সাবস্ট্যান্টিভ ল বা তত্ত্বগত আইন। প্রসিডিউরাল ল মানে হলো যে আইনে মামলা দায়েরের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করছে তাকে প্রসিডিউরাল ল বলে। আমরা এতদিন ফৌজদারি কার্যবিধি পড়েছি, ফৌজদারি কার্যবিধিতে ফৌজদারি মামলা দায়েরের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেছে। আর দণ্ডবিধিতে মামলা কিভাবে দায়ের করব সেটা বলে নাই। দণ্ডবিধিতে শুধু অপরাধের সংজ্ঞা, শাস্তি, ধরেন খুনের সংজ্ঞা শাস্তি, চুরির সংজ্ঞা শাস্তি, কিন্তু চুরির মামলা কোথায় করবে, কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, সেটা দণ্ডবিধিতে নাই। তাই যে আইনে শুধু শাস্তি এবং সংজ্ঞা বা প্রতিকার নিয়ে আলোচনা করছে সেই আইনকে বলে সাবস্ট্যান্টিভ ল। সেই হিসেবে দণ্ডবিধি একটা সাবস্ট্যান্টিভ ল। যাদের এতটুকু মনে থাকবে না, আপনাদের বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় দুইটা সাবজেক্ট হচ্ছে সাবস্ট্যান্টিভ ল, একটা হলো দণ্ডবিধি আর একটা হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন। এ হলো কথা। সাবস্ট্যান্টিভ ল এর বাংলা প্রতিশব্দ, সাবস্ট্যান্টিভ ল এর সাবস্ট্যান্টিভ ল এর বাংলা প্রতিশব্দ হচ্ছে মূল আইন বা তত্ত্বগত আইন বা মৌলিক আইন। তো এখানে এতটুকুই জাস্ট মনে রাখবেন, দণ্ডবিধি একটি সাবস্ট্যান্টিভ ল। এরপরে চলে আসেন দণ্ডবিধির খসড়া। এই খসড়াটা একটু মনে রাখতে হবে। দেখেন, ভারতীয় উপমহাদেশে গোল দিবেন সর্বপ্রথম আইন কমিশন গঠন করা হয়, গোল দিবেন 1834 সালে। ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম আইন কমিশন কে কত সালে? 1834 সালে। আন্ডারলাইন করবেন, প্রথম আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন থমাস ব্যাবিংটন ম্যাকুলে। ওনার নাম গোল দিবেন লর্ড ম্যাকুলে। প্রথম আইন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? থমাস ব্যাবিংটন ম্যাকুলে। নাম কি ছিল? লর্ড ম্যাকুলে। এবং জি.ডব্লিউ. অ্যান্ডারসন, এফ মিলেট, জে.এম. ম্যাকলয়েড ছিলেন কমিশনার। 1800, তাহলে কমিশনার ছিলেন 3 জন আর চেয়ারম্যান ছিলেন একজন। কমিশনার 3 জন কে কে? জি.ডব্লিউ. অ্যান্ডারসন, এফ মিলেট আর জে.এম. ম্যাকলয়েড। 1837 সালে এই কমিশন দণ্ডবিধি প্রণয়নের জন্য খসড়া জমা দেয় এবং আন্ডারলাইন করবেন 1860 সালে বিলটি পাস হয় এবং 1862 সালে 1 জানুয়ারি থেকে এটা কার্যকর হয়। তো আপনার এখানে যেটা মনে রাখতে হবে যে দণ্ডবিধির খসড়া প্রণয়ন করে কে? দণ্ডবিধির খসড়া প্রণয়ন করে প্রথম আইন কমিশন। এবং প্রথম আইন কমিশন 1834 সালে প্রতিষ্ঠিত হয়, আর দণ্ডবিধির খসড়া প্রণয়ন করে 1837 সালে। এই আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন লর্ড ম্যাকুলে বা থমাস ব্যাবিংটন ম্যাকুলে। সদস্য ছিলেন 3 জন, জে.ডব্লিউ. অ্যান্ডারসন, মিলেট, জে.এম. ম্যাকলয়েড। আর এটি 1837 সালে খসড়া প্রণয়ন করলে এটা পাস হয় 1860 সালে আর কার্যকর হয় 1862 সালে। তো আমরা বর্তমানে যে দণ্ডবিধিটা পড়তেছি, এটার খসড়া প্রণয়ন করে মোট 4 জন। আইন কমিশনের সদস্য ছিলেন 4 জন, তার মধ্যে একজন ছিলেন চেয়ারম্যান লর্ড ম্যাকুলে, আর 3 জন ছিলেন জে.ডব্লিউ. অ্যান্ডারসন, এফ মিলেট আর জে.এম. ম্যাকলয়েড। তো এটা পাস হয় 6 অক্টোবর 1860 এবং কার্যকর হয় 1862 সালে 1 জানুয়ারি। তো তথ্যচিত্র যদি দেখেন যে এটা একটি তত্ত্বগত আইন, পাস হয় 6 অক্টোবর 1860, কার্যকর হয় 1 জানুয়ারি 1862। মোট ধারা আছে কয়টা? 511টা। আর মূল দণ্ডবিধিতে ধারা ছিল 488টা। অর্থাৎ দণ্ডবিধিতে যখন প্রথম পাস করা হয় তখন এই আইনের ধারা ছিল কয়টা? 488টা। এতটুকু মনে রাখলেই হবে। বিগত বছরের 1 নম্বর প্রশ্ন যদি দেখেন, দণ্ডবিধি বা পেনাল কোড প্রণীত হয় কত সালে? প্রণীত মানে হচ্ছে পাস। পাস হয় 1860 সালে, কার্যকর হয় 1862 সালে। এরপরে 4 নম্বর প্রশ্নটা দেখেন, 1834 সালে গঠিত প্রথম আইন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? লর্ড ম্যাকুলে। আর এক নাম হলো থমাস ব্যাবিংটন ম্যাকুলে। ঠিক আছে।
5 নাম্বার প্রশ্নটা দেখেন যে 1837 সালের মানে গঠিত 1837 সালে প্রথম আইন কমিশনের সভাপতি ও কমিশনার কে 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 বা কারা কারা ছিলেন। অ্যাকচুয়ালি আইন কমিশন গঠিত হয় 1834 সালে, বাট যেহেতু এখানে জানতে চাই যে সভাপতি বা কমিশনার কারা কারা ছিলেন, ওই 4জন, ওই যে লর্ড ম্যাকুলে, কমিশনার ম্যাকলয়েড, অ্যান্ডারসন আর কে, মিলেট, এই 4জন মিলে কমিশন গঠিত হয়। সো এটা গুরুত্বপূর্ণ। চলে আসেন দণ্ডবিধির আঞ্চলিক প্রয়োগ, টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন অফ পেনাল কোড 2 থেকে 4 ধারা, টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন অফ পেনাল কোড। দেখেন দণ্ডবিধির আঞ্চলিক প্রয়োগ, দণ্ডবিধির আঞ্চলিক প্রয়োগ মানে হলো এই দণ্ডবিধি কোন কোন অঞ্চলে প্রয়োগযোগ্য, বাংলাদেশে প্রযোজ্য না বিদেশে প্রযোজ্য না উভয় জায়গায় প্রযোজ্য। সো এই দণ্ডবিধির প্রয়োগ বলতে 2 থেকে কত ধারা, 4 ধারা। তো এই দণ্ডবিধির প্রয়োগের 2 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগ দেখেন 1 নম্বরে, যে দেখেন ইন্টার টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন, রাষ্ট্রের ভিতরে প্রয়োগ। রাষ্ট্র মানে কোন রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্র, রাষ্ট্রের ভিতরে প্রয়োগ। পাশে লেখেন ধারা 2, ধারা 2। তারপরে দেখেন এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন মানে রাষ্ট্রের সীমানার বাইরে প্রয়োগ, পাশে লেখেন ধারা 3 এবং 4। কত কত বলেন, 3 এবং 4। তো যদি বলে যে বাংলাদেশের ক্ষেত্রে দণ্ডবিধি প্রযোজ্য হবে কত ধারা, 3 ধারা, সরি 2 ধারা, আর বাংলাদেশের বাইরে প্রযোজ্য হবে 3 আর 4। ঠিক আছে। তো 2 ধারাটা, এই যে দেখেন 2 ধারায় বলতেছে যে এই যে এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন লেখা আছে না, 3 আর 4 যেটা লিখলাম, ওর নিচে লেখেন অতিরাষ্ট্রিক প্রয়োগ। এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশনের আরেকটা বাংলা প্রতিশব্দ হলো অতিরাষ্ট্রিক, অতিরাষ্ট্রিক, অতিরাষ্ট্রিক প্রয়োগ। হ্যাঁ, ফৌজদারি কার্যবিধির 188 ধারা অতিরাষ্ট্রিক প্রয়োগ। আর দণ্ডবিধির কত ধারা, 3 আর 4 ধারা। তাহলে দণ্ডবিধির অতিরাষ্ট্রিক প্রয়োগ কত কত ধারা, 3 আর 4 ধারা। পাইছেন? তো প্রথমে আমরা চলে আসি ধারা 2, বাংলাদেশের ভিতরে সংগঠিত অপরাধ সমূহের শাস্তি। আন্ডারলাইন করেন, পাইছেন না? তো এটা বিস্তারিত একটু বলে দিই। 2 ধারায় বলতেছে যে বাংলাদেশের ভিতরে যে অপরাধী করুক না কেন তার বিচার দণ্ডবিধি অনুসারে করা যাবে। যে অপরাধ বলতে হচ্ছে যেটা দণ্ডবিধি অনুসারে শাস্তিযোগ্য। তো বাংলাদেশের ভিতরে ধরেন খুন দণ্ডবিধি অনুসারে শাস্তিযোগ্য। বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার বাইরে ভিতরে যদি খুন করে, তাতে বাংলাদেশি নাগরিক করুক, উগান্ডার নাগরিক করুক, আমেরিকান নাগরিক করুক বা অন্য কাউরে করুক, যারাই করুক না কেন তার বিচার বাংলাদেশে করা যাবে। তার মানে আমরা বলতে পারি যে 2 ধারা বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য, বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। বোঝা গেছে? তাহলে বাংলাদেশের ভেতরে প্রয়োগ কত ধারা, 2 ধারা। এবং এটা পড়তেছি না, 2 ধারা বাংলাদেশি প্লাস বিদেশি সকলের ক্ষেত্রে প্রযোজ্য। পরীক্ষায় প্রশ্ন আসে যে একজন ব্রিটিশ নাগরিক, একজন ব্রিটিশ নাগরিক লিজন অধিকারী, সে বাংলাদেশি নাগরিক লালনরে হত্যা করছে খুলনায়। তাহলে এখন ওই লিজন অধিকারীর বিচার বাংলাদেশে করা যাবে কিনা, সে তো ব্রিটিশ নাগরিক, যাবে কিনা বলেন? অবশ্যই যাবে। ঘটনাটা বাংলাদেশে ঘটলে তুমি কোন দেশের নাগরিক দেখার দরকার নাই, তোমার বিচার বাংলাদেশে করা যাবে। আমরা চলে আসি দণ্ডবিধির এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন বা রাষ্ট্রীয় সীমানার বাইরে প্রয়োগ। এর একটা বাংলা প্রতিশব্দ হলো অতিরাষ্ট্রিক প্রয়োগ। অতিরাষ্ট্রিক মানে হলো রাষ্ট্রের বাইরে। তো প্রথমে দেখেন আমরা দণ্ডবিধিতে 3 এবং 4 ধারায় দণ্ডবিধির এক্সট্রা টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশন বা রাষ্ট্রীয় সীমানার বাইরে প্রয়োগ স্বীকৃতি দেওয়া হয়েছে। প্রথমে দেখেন বাংলাদেশের বাইরে অনুষ্ঠিত কিন্তু আইন বলে বাংলাদেশের ভিতরে বিচারযোগ্য অপরাধ সমূহের শাস্তি কত ধারা, 3 ধারা। ভাই 3 এবং 4 উভয় ক্ষেত্রেই অপরাধটা হয়েছে কোথায়, বাংলাদেশের বাইরে। প্রথমে মনে রাখেন 3 ধারা, ওই যে মাঝখানে মাঝখানে বরাবর 1 2 3 আড়াই লাইন পরে, আড়াই লাইন পরে পাইছেন? দেখেন যে কার্যটি বাংলাদেশের আইন বলে অপরাধ, সেই কার্যটি যখন বাংলাদেশের বাইরে সংগঠিত করা হয় তখন সেটাও অপরাধ বলে গণ্য হবে। পাইছেন? মানে যেটা আমাদের দেশে অপরাধ সেটা আপনি বাংলাদেশের বাইরে গিয়ে করেছেন, অবশ্যই সে হতে হবে বাংলাদেশি নাগরিক। কোন নাগরিক? তাহলে 3 ধারা শুধুমাত্র বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য। আর বাংলাদেশি নাগরিক ওই কাজটা করেছে কোথায়, বাংলাদেশের বাইরে।
আর যেমন বাংলাদেশি কোনো নাগরিক, এই যে গোল দেবেন, বাংলাদেশি কোনো নাগরিক যে বাংলাদেশের বাইরে এমন কোনো দেশে অপরাধ করলো যেটা উক্ত দেশের আইন অনুযায়ী কোনো অপরাধ না, সেই ক্ষেত্রে উক্ত বাংলাদেশের বিচার এবং শাস্তি বাংলাদেশে করা যাবে যদি উক্ত উক্ত অপরাধটি বাংলাদেশের আইন অনুযায়ী অপরাধ হয়। অর্থাৎ তিন ধারায় একজন বাংলাদেশী নাগরিক সে বাংলাদেশের বাইরে এমন একটা কাজ করছে যে কাজটা ওই দেশে অপরাধ না, কিন্তু যদি ওই কাজটা সে বাংলাদেশে করতো তাহলে সেটা অপরাধ। উদাহরণস্বরূপ বলি, ধরেন আমাদের দণ্ডবিধিতে একটা ধারা আছে সেকশন 377, আনন্যাচারাল অফেন্স, মানে হলো সমকামিতা, পুরুষে পুরুষে বিবাহ বা মহিলা মহিলাতে বিবাহ, এটা যদি পৃথিবীর অন্যান্য দেশে বৈধ আছে, তাহলে যে দেশে একজন বাংলাদেশী নাগরিক ধরেন বিদেশে গিয়ে পুরুষে একটা পুরুষ আর একটা পুরুষে বিয়ে করছে, তা ওই দেশে অপরাধ না, কিন্তু এটা বাংলাদেশে অপরাধ, তাহলে ওই বাংলাদেশিটা যদি বাংলাদেশে পাওয়া যায় তাহলে ওর বিচার কিন্তু করা যাবে। তাহলে তিন ধারার সারমর্ম হলো অপরাধটা হতে হবে বাংলাদেশের বাইরে, কে করছে বাংলাদেশের নাগরিক, যে কাজটা করছে সেটা ওই দেশে অপরাধ না, কিন্তু বাংলাদেশে করলে অপরাধ, তাহলে ওই বাংলাদেশের বিচার বাংলাদেশে করা যাবে। এখন আপনাদের অনেকের প্রশ্ন হইতে পারে, স্যার তাহলে ওই দেশেও অপরাধ আমাদের দেশেও অপরাধ, সেটা কি হবে? সেটা পরে, আগে এটা বুঝেন যে তিন ধারায় কোন নাগরিক, বাংলাদেশের নাগরিক, কোথায় করছে, বাংলাদেশের বাইরে, ওই কাজটাকে ওই দেশে অপরাধ না, কিন্তু বাংলাদেশে অপরাধ, তো তার বিচার বাংলাদেশে করা যাবে। তিন ধারা ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চলে আসি চার ধারা। ধারা চার, রাষ্ট্রীয় সীমানার বাইরের অপরাধের ক্ষেত্রে দণ্ডবিধির ব্যাপ্তি, এক্সটেনশন অফ কোর্ট টু এক্সট্রা টেরিtorial অফেন্সেস। এই চার ধারাটা হলো ফৌজদারি কার্যবিধির 188 ধারার মতো, মতো কি পুরোই এক, মানে ফৌজদারি কার্যবিধির 188 ধারায় যে কথা বলা হয়েছে দণ্ডবিধির চার ধারায়ও সেই একই কথা বলা হয়েছে। তো প্রথমে যদি দেখেন যে দণ্ডবিধির চার ধারা এবং ফৌজদারি কার্যবিধির 188 ধারা একসাথে মিলিয়ে পড়তে হবে, প্রথমে দেখেন বাংলাদেশের বাইরে যে কোনো স্থানে গোল দিবেন বাংলাদেশী নাগরিক, এই যে যে এক লেখা আছে না, এটার পাশে লেখেন চারের এক, মানে এই কথাটা আছে চারের উপধারা একে, কোথায়, চারের উপধারা এক। চারের উপধারা হ্যাঁ। এক, তাহলে বাংলাদেশের বাইরের যে কোনো স্থানে, যে কোনো স্থানে বাংলাদেশী নাগরিক কর্তৃক সংগঠিত অপরাধের বিচার বাংলাদেশে করা যাবে। চারের একের মূল কথা হলো যে আপনি বাংলাদেশী নাগরিক, আপনি বিদেশে যে একটা কাজ করছেন যেটা ওই দেশে অপরাধ বাংলাদেশেও অপরাধ, তাহলে আপনার বিচার করা যাবে চারের এক। একজন ব্যক্তি হত্যা করছে যেটা ওই দেশেও অপরাধ বাংলাদেশেও অপরাধ, তাহলে হলো চার, চারের এক। কিন্তু বাংলাদেশি যদি ওই দেশে গিয়ে এমন একটা কাজ করছে যেটা ওই দেশে অপরাধ না কিন্তু আমার দেশে অপরাধ, তাহলে তিন দ্বারা, বুঝছেন? জি। তিনের, তিন আর চারের একের মধ্যে পার্থক্য হলো তিনে হলো বিদেশে অপরাধ না বাংলাদেশে অপরাধ, আর চারের এক হলো ওই দেশে অপরাধ এই দেশে অপরাধ। আর তিন আর চারের একের মধ্যে উভয় ক্ষেত্রেই প্রযোজ্য, কার ক্ষেত্রে, বাংলাদেশি নাগরিক, এই অপরাধটা হয়েছে কোথায়, বাংলাদেশের বাইরে। বুঝতে পেরেছেন? চারের, এই যে দুই আছে না, দুই এর এখানে লেখেন চারের উপধারা চার, চারের চার। আমাদের ফৌজদারি কার্যবিধি আমরা একটু সময় নিয়ে পড়ছি, যারা 29/11 পরীক্ষার্থী তাদের প্রস্তুতির কোনো বিকল্প নাই। আমাদের অনলাইন অফলাইনে যারা আছেন, এই যে আজকে থেকে দণ্ডবিধি শুরু এবং পর্যায়ক্রমে আমরা এই জায়গা আমরা সকল সাবজেক্ট শেষ করব, পরীক্ষা দেব এবং সব শেষে গিয়ে আবার 10টা মডেল টেস্টও দিব। তো আপনারা একটা কার্যকর প্রস্তুতি হবে, শুধু আমাদের সাথে সুস্থ থাকতে হবে, আমি সুস্থ থাকি আপনারা সুস্থ থাকেন, তাহলে ইনশাল্লাহ আমরা এটা আগাতে পারবো। এবং এর জন্য এই কয়দিনে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। এই জায়গায় খুব, মানে যে জিনিসটা পরীক্ষায় আসতে পারে শুধু সেই জিনিসটাই পড়া হচ্ছে। তো এই জন্য যদি কারো পাশের ইচ্ছা থাকে এখনো সম্ভব, আজকে থেকেও সম্ভব, তো এই জন্য সদিচ্ছাটা জরুরি। তাহলে চারের চারে বলতেছে যে বাংলাদেশে নিবন্ধিত গোল দিবেন কোন জাহাজ বা বিমানে যে কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি আন্ডারলাইন করবেন, সে বাংলাদেশি হোক বা বিদেশি হোক, কর্তৃক সংগঠিত কোনো অপরাধের বিচার এখতিয়ার করার এখতিয়ার বাংলাদেশের ফৌজদারি আদালতে থাকবে যখন উক্ত অপরাধীকে বাংলাদেশে পাওয়া যাবে। এই কথাটার অর্থ হলো বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ বা উড়োজাহাজে, সেই জাহাজ বা উড়োজাহাজটা পৃথিবীর যেখানেই থাকুক না কেন,
ধরে নিতে হবে ওটা একখণ্ড বাংলাদেশ। ওই জাহাজ বা উড়োজাহাজের মধ্যে ধরেন বাংলাদেশি জাহাজটা আছে আমেরিকার আকাশে, ওই জাহাজের ভিতরে একজন ভারতীয় নাগরিক একজন পাকিস্তান নাগরিককে হত্যা করছে। সো ওই জাহাজটার যেহেতু বাংলাদেশি নিবন্ধিত, তাহলে ওদের বিচার বাংলাদেশে করা যাবে। এখন অনেকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করেন, স্যার আমেরিকায় বিচার করা যাবে না? আমেরিকায় যাবে কি যাবে না সেটা আমেরিকার ব্যাপার, কিন্তু আমার ঘরের ভিতর ঘটছে, আমি এটার বিচার করতে পারবো। আমেরিকায় বিচার করতে যাবে কিনা সেটা আমেরিকার দণ্ডবিধি থাকলে আমেরিকার দণ্ডবিধি পড়তে হবে আপনার। কিন্তু এটা হচ্ছে আমার দেশের দণ্ডবিধিতে বলতেছে যে বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ বা উড়োজাহাজ, সেটা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তার ভিতরে যে দেশের নাগরিককে অপরাধ করুক না কেন, তার বিচার বাংলাদেশে করা যাবে। বুঝতে পারছেন? তাহলে আমরা বলতে পারি যে 4-1 শুধু বাংলাদেশি নাগরিক, আর 4-4 বাংলাদেশি বিদেশি সকল ক্ষেত্রে। বুঝতে পারছেন? তাহলে খুব সহজ ভাষায় যদি বলি, রাষ্ট্রের ভিতরে প্রয়োগ 2 ধারা। বাংলাদেশের ভিতরে যে অপরাধী হোক না কেন, বাংলাদেশি বিদেশি যেই করুক না কেন, তার বিচার করা যাবে 2। রাষ্ট্রের বাইরে প্রয়োগ, অতিরাষ্ট্রিক প্রয়োগ 3 আর 4। 3 ধারায় বলতেছে বাংলাদেশি নাগরিক বাংলাদেশের বাইরে একটা কাজ করছে যেটা ওই দেশে অপরাধ না কিন্তু বাংলাদেশে অপরাধ, তার বিচার বাংলাদেশে করা যাবে 3। 4-1-এ বলতেছে বাংলাদেশি নাগরিক বাংলাদেশের বাইরে একটা অপরাধ করছে যেটা ওই দেশে অপরাধ, আমার দেশে অপরাধ, ওই বাংলাদেশি নাগরিকের বিচার বাংলাদেশে করা যাবে। 4-4-এ বলছে যে বাংলাদেশি নিবন্ধিত জাহাজ বা উড়োজাহাজ সেটা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, তার মধ্যে যেই অপরাধ করুক না কেন, ওয়েদার বাংলাদেশি অর নন বাংলাদেশি, তার বিচার বাংলাদেশে করা যাবে। বুঝছেন? এখন অনেকে যদি বলেন স্যার বাংলাদেশি নিবন্ধিত যদি ট্রেন হয়, তো ট্রেনের কথা তো এখানে বলে নাই। ট্রেন ওই যে যেটা ভারত বাংলাদেশে যায় ওটার মালিকানা যৌথ, ওই জায়গায় কোনো ব্যক্তিগত মালিকানাধীন ট্রেন হয় না যে কোনো এক দেশের। তো এই ধারাটা প্রযোজ্য বাংলাদেশে নিবন্ধিত জাহাজ আর উড়োজাহাজ। তো এই হলো কথা, আর পড়বো না এই জায়গা। 3 আর 4 ধারার মধ্যে পার্থক্য বুঝাই বলছি। তো বিগত বছরে একটা প্রশ্ন পড়ছি আমরা, দেখেন যে যুক্তরাজ্যে বসবাসকারী এক্স একজন বাংলাদেশী নাগরিক, সে উগান্ডায় একজন ব্যক্তিকে হত্যা করে, মানে বাংলাদেশি নাগরিক হত্যা করছে বিদেশে, তো ওইটা ওই দেশেও অপরাধ আমার দেশেও অপরাধ। বাংলাদেশের যোগ্যতা সম্পন্ন কোন আদালতে এক্স এর বিচার হতে পারে যদি তাকে পাওয়া যায় কোথায়? বাংলাদেশে। এখন আমার দিনেশ প্রশ্ন করবে, স্যার সে তো হত্যা করছে উগান্ডায়, বাংলাদেশে তার বিরুদ্ধে মামলা করবে কেটা? এটা হলো দিনেশের প্রশ্ন। বাংলাদেশে তার বিরুদ্ধে মামলা করবে কেটা? কি দিনেশ প্রশ্নটা আপনার? বাংলাদেশে যদি যে সংবাদদাতা সে যদি জানায় যে উগান্ডায় এই হত্যা করছে, তাহলে সে সংবাদদাতা হবে, আর যদি কেউ না পাওয়া যায় তাহলে করবে কেটা? পুলিশ। বুঝতে পারছেন? সেলফ প্র্যাকটিসের 2 দেখেন, বাংলাদেশি নাগরিক ক যুক্তরাজ্যে একটি খুন করে, ক এর বিচার এবং শাস্তি কোথায় করা যাবে? বাংলাদেশে বিচার করা যাবে এবং খুনের দণ্ডে দণ্ডিত করা যাবে। তো এখানে বাদ বাকি যত প্রশ্ন আছে এগুলো সব পড়ে ফেলবেন। সেলফ প্র্যাকটিসের 7, 8, 10, 12 এই যে যে প্রশ্নগুলো আছে এগুলো পড়ে ফেলবেন, খুবই গুরুত্বপূর্ণ, আসার মতো। তো এখানে একটা নোট পাবেন, নোটটা আমি একটু দিয়ে নিই, একটু অপেক্ষা করেন, আপনাদের পিডিএফ দিয়ে দিব। এখান থেকে প্রশ্ন আসবে, সংজ্ঞা থেকে একটা প্রশ্ন এসে থাকে। প্রতিটা আইনের একটা ডেফিনেশন ক্লজ থাকে বা যে ধারায় সংজ্ঞাগুলো প্রদান করা হয় ফৌজদারি কার্যবিধিতে, সেই সংজ্ঞা ছিল হচ্ছে আপনার 4 ধারায়। ফৌজদারি কার্যবিধিতে সকল সংজ্ঞা প্রদান করা হয়েছে কত ধারায়? 4 ধারায়। তো দণ্ডবিধির যে সংজ্ঞা এটা নির্দিষ্ট কোনো ধারায় প্রদান করে নাই, এটা দেখেন ধারা 6 থেকে 52 ক। দণ্ডবিধির সকল সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারা? 6 থেকে 52 ক। সাধারণ ব্যাখ্যা সমূহ বা জেনারেল এক্সপ্লানেশনস, জেনারেল এক্সপ্লানেশনস এর পাশে লেখেন 2য় অধ্যায়। জেনারেল এক্সপ্লানেশনস এর পাশে লিখবেন 2য় অধ্যায়, 2য় অধ্যায়। আর এর নিচে লেখেন জেনারেল এক্সেপশনস, এটা হলো 4র্থ অধ্যায়। জেনারেল এক্সেপশনস এটা হলো 4র্থ অধ্যায়। EXCEPTIONS, জেনারেল এক্সেপশনস।
একবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে সাধারণ ব্যতিক্রম আলোচনা করা হয়েছে বা জেনারেল এক্সেপশনস আলোচনা করা হয়েছে কততম অধ্যায়। তো ওখানে উত্তর ছিল চতুর্থ অধ্যায়। বাট যদি এক্সপ্লানেশন দিয়ে দেয় অধিকাংশই দাগাবেন চতুর্থ অধ্যায়, বানানটা অলমোস্ট সেম। ঠিক আছে, সাদৃশ্য আছে বানানে। তো আপনারা ভালোভাবে না পড়ে দিয়ে দিবেন যে এটা। তো জেনারেল এক্সপ্লানেশনস বললে দ্বিতীয় অধ্যায়, আর জেনারেল এক্সেপশনস বললে চতুর্থ অধ্যায়। তো দেখেন, আগে আইন পাঠ বই ধরেন, পরে এই কাগজ পড়াবো। দণ্ডবিধির দ্বিতীয় অধ্যায় 6 থেকে 52 ক হবে। 6 থেকে 52 ক ধারা পর্যন্ত সাধারণ ব্যাখ্যা সমূহ আলোচনা করা হয়েছে। নিম্নে গুরুত্বপূর্ণ সাধারণ ব্যাখ্যা সমূহ আলোচনা করা হলো। সাধারণত ওই যে একটু আগেই বললাম যে সকল সংজ্ঞা দেওয়া হয় একটা নির্দিষ্ট ধারায়, বাট দণ্ডবিধিতে এই সংজ্ঞা দেওয়া হয়েছে 6 থেকে 52 ক ধারায়। প্রথমে দেখেন বিচারক বা জজ, ধারা 19। এখানে সাধারণত এই ধরনের প্রশ্ন আসে যে বিচারকের সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়? 19 ধারায়। তবে আমরা আর একটু দেখবো, দেখেন দণ্ডবিধির 19 ধারায় বিচারকের সংজ্ঞা দেওয়া হয়েছে। 19 ধারা অনুসারে বিচারক বলতে সরকারিভাবে জজ বলে আখ্যায়িত নিযুক্ত ব্যক্তি, প্রত্যেক ব্যক্তি যে চূড়ান্ত রায় প্রদান করতে ক্ষমতাপ্রাপ্ত এমন রায় প্রদানকারী ব্যক্তি সমষ্টিদের মধ্যকার কোনো ব্যক্তি। তারপরে দেখেন 1859 সালের আইনের অধীন কোন মকদ্দমায়, এটা বল দিবেন 1859, 1859 সালের আইনের অধীন কোন মকদ্দমায় এখতিয়ার প্রয়োগকারী গোল দিবেন কালেক্টর, একজন জাজ। কালেক্টরকে ডিস্ট্রিক্ট কালেক্টর, ডেপুটি কমিশনার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনজন একই ব্যক্তি। তো ডিস্ট্রিক্ট কালেক্টরও একজন বিচারক হিসেবে গণ্য হবে কত সালের আইনে? 1859 সালের আইনে। বা অর্থদণ্ড প্রদানের শাস্তি, আপিল সহ বা ব্যতীত কারাবাস প্রদানের ক্ষমতা আছে এবং চার্জ বা অভিযোগ বিষয় এখতিয়ার প্রয়োগকারী ম্যাজিস্ট্রেট একজন জজ। কিন্তু লাস্টের লাইনটা আন্ডারলাইন করবেন, কিন্তু যে ম্যাজিস্ট্রেট চার্জ বা অভিযোগ শুধুমাত্র আদালতে, অন্য আদালতে বিচারের জন্য প্রেরণ করতে ক্ষমতাপ্রাপ্ত সেই ম্যাজিস্ট্রেট জজ। মানে হলো যে ম্যাজিস্ট্রেট শুধু চার্জ বা অভিযোগ এক আদালত থেকে অন্য আদালতে বদলি করে, কিন্তু সে দণ্ড দিতে পারে না। এক আদালত থেকে অন্য আদালতে কি বদলি করে, কিন্তু তার দণ্ড দেওয়ার ক্ষমতা নাই, সে কিন্তু বিচারক না। তো আমার এই পয়েন্টটা মনে রাখতে হবে যে নিম্নের কে বিচারক হিসেবে গণ্য হবে না? আসতে পারে যে দণ্ড দিতে পারে না এবং যে শুধু মামলায় এক জায়গা থেকে আরেক জায়গা কি করে বদলি করে, এরকম কেউ কিন্তু বিচারক হিসেবে গণ্য হবে না। আর 1859 সালের আইনের অধীন কালেক্টরও এক ধরনের কি বিচারক। বুঝতে পারছেন? তাহলে প্রথমত প্রশ্ন আসতে পারে বিচারক বা জজের সংজ্ঞা কত ধারা? 19 ধারা। খুব বেশি যদি কঠিন হয় তাহলে যে 1859 সালের আইনের অধীন কালেক্টর একজন বিচারক। আর যে শুধু এক জায়গা থেকে আর এক জায়গায় মামলা স্থানান্তর করতে পারে সে কিন্তু বিচারক বা জজ না। বিচার আদালত, কোর্ট অফ জাস্টিস 20 ধারা। এখানে জাস্ট মনে রাখবেন যে জজদের সমন্বয়ে যে আদালত গঠিত হয় সেটা হলো বিচার আদালত। এখানে আর পড়বো না। বিচার আদালত আছে কত ধারায়? কোর্ট অফ জাস্টিস 20 ধারা। তাহলে জজ আছে কত? 19। বিচার আদালত 20। জেনে রাখা ভালোতে চলে আসি, দেখেন যে 21 ধারায় 11 শ্রেণীর ব্যক্তিকে, 11 শ্রেণীর ব্যক্তিকে সরকারি কর্মকর্তা বা পাবলিক সার্ভেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে। কয় শ্রেণীর ব্যক্তিকে? 21 ধারায়। 21 ধারায় পরীক্ষায় প্রশ্ন আসবে যে দণ্ডবিধির 21 ধারায় কয় শ্রেণীর ব্যক্তিকে আহ সরকারি কর্মকর্তা হিসেবে উল্লেখ করা হয়েছে? কয় শ্রেণীর? 11 শ্রেণীর। লিখবেন দেওয়ানি কার্যবিধিতে 8 শ্রেণীর ব্যক্তি। দেওয়ানি কার্যবিধিতে 8 শ্রেণী, লিখে রাখেন। 8 শ্রেণীর ব্যক্তিকে পাবলিক অফিসার হিসেবে উল্লেখ করা হয়েছে। দেওয়ানি কার্যবিধিতে 8 শ্রেণীর ব্যক্তিকে পাবলিক অফিসার। তাহলে পাবলিক যদি দণ্ডবিধি অনুসারে বলে তাহলে পাবলিক সার্ভেন্ট 11 প্রকার। আর যদি দেওয়ানি কার্যবিধি অনুসারে বলে তাহলে পাবলিক অফিসার কত প্রকার? 8 প্রকার। বুঝতে পারছেন? এখন যদি কেউ বলেন যে স্যার 8 প্রকার কি কি, 11 প্রকার কি কি আমার জানা দরকার, তাহলে আপনি জানিয়ে নিন, আমাদের এই জায়গা জানার দরকার নাই। বিগত বছরের প্রশ্ন দেখেন, দণ্ডবিধির অধীন জজের সংজ্ঞা প্রদান করা হয়েছে কত ধারায়? 19 ধারায়। সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্ন দেখেন, দা পেনাল কোড 1860-এর কত অধ্যায়ে জেনারেল এক্সপ্লানেশন বর্ণনা করা হয়েছে? কত অধ্যায়? দ্বিতীয় অধ্যায়। দণ্ডবিধিতে 11 শ্রেণীর ব্যক্তিকে পাবলিক সার্ভেন্ট বলছে, আর দেওয়ানি কার্যবিধিতে বলছে 8 শ্রেণীর ব্যক্তিকে পাবলিক অফিসার। এই তো কথা, এ জায়গা তো বোঝাবুঝির কিছু নাই।
আবার বলি, দণ্ডবিধি 11 শ্রেণী, আর সিপিসি তে কয় শ্রেণী? 8 শ্রেণী। আর দণ্ডবিধিতে বলতে পাবলিক সার্ভেন্ট, সিপিসি তে বলতে পাবলিক অফিসার। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। প্রশ্ন জোরে করতে হবে, আমার কানে অনেক ময়লা হয়েছে, আমি শুনি না। হ্যাঁ। হ্যাঁ, খুঁজে দেখেন আপনি। আমি তো জীবনে খুঁজতে যাই নাই। আপনার যেহেতু দরকার, আপনি খুঁজে দেখেন মিল আছে কিনা। বা মরিয়ম বৌদ্ধের সাথে যোগাযোগ করতে পারেন, অ্যাডভোকেট হোক নিয়ে আসবো, উনি আরো ইয়ে করবেন। এই মুহূর্তে আপনার খোঁজাখুঁজির দরকার নাই। দণ্ডবিধিতে আছে 11, সিপিসিতে আছে 8, কথা শেষ। আর বিস্তারিত উকিল হওয়ার পরে গবেষণা করেন, বা আগে প্রিলি পাস করেন। দেখেন, তো আমরা দেখবো অবৈধ লাভ এবং অবৈধ ক্ষতি, রংফুল গেইন এন্ড রংফুল লস। রংফুল গেইন এন্ড রংফুল লস ধারা কত বলেন? 23। দেখেন, আমি একবারে বুঝাই দেই। এই জায়গায় রংফুল গেইনের বাংলা অবৈধ লাভ হয়, বেআইনি লাভ হয়, বুঝছেন? অবৈধ হয়, বেআইনি হয়। আর রংফুল লসের হয় আহ অবৈধ ক্ষতি, বেআইনি ক্ষতি। তো যাই হোক, রংফুল গেইন কাকে বলে? রংফুল গেইন মানে হলো যে সম্পত্তিটার উপর আমার কোনো আইনগত অধিকার নাই, এরকম কোন সম্পত্তি, সেটা যদি আমি লাভ করি, সেটা হলো আমার হয়েছে রংফুল গেইন বা বেআইনি লাভ। একজন চোর পকেট মেরে মোবাইল নিয়ে গেছে, তাহলে ওই মোবাইলের উপর চোরের অধিকার আছে? না। অধিকার তো যার মোবাইল তার, কিন্তু চোর যে নিয়ে গেছে, চোরের হয়েছে রংফুল গেইন। বুঝছেন? যে সম্পত্তির উপর আমার আইনগত অধিকার নাই, সেটারে বলে কি? রংফুল গেইন। বোঝা গেছে? অপরদিকে যে সম্পত্তির উপর আমার আইনগত অধিকার আছে, সেটা আমার কাছ থেকে কেউ বেআইনি ভাবে নিয়ে গেছে, মানে আমার কাছ থেকে সে আইনগত পন্থায় নেয় নাই। যেরকম ওই যে চুরির যে উদাহরণটা দিলাম, যার মোবাইল নিছে তার হয়েছে হলো বেআইনি ক্ষতি, রংফুল লস। আর যে মোবাইল নিছে তার হয়েছে কি? বেআইনি লাভ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো তাহলে যে সম্পত্তির উপর আমার আইনগত কোনো অধিকার নাই, সেই সম্পত্তি যদি আমি লাভ করি, আমার হইছে বেআইনি লাভ। আর যে সম্পত্তির উপর আইনগত অধিকার আছে আমি হারাইছি, আমার হইছে বেআইনি ক্ষতি। এই মাহবুব সাহেব, বলেন তো, একজন লোক সে মোটরসাইকেল চালাইয়ে এক ভদ্র মহিলার ছুরি দিয়ে ভয় দেখাই ওনার গলা চেন নিয়ে গেছে। এই জায়গায় কার বেআইনি লাভ আর কার বেআইনি ক্ষতি হয়েছে, মাহবুব সাহেব বলেন। হ্যাঁ, এক্স্যাক্টলি। যে ছিনতাই করছে তার হইছে বেআইনি লাভ, আর যারটা নিয়ে গেছে তার হইছে বেআইনি ক্ষতি। এখন আপনাদের মাঝ থেকে আমি একটা প্রশ্ন পাই, প্রশ্নটা হলো এরকম যে স্যার আমার চেন নিয়ে গেল, তা আমার বেআইনি ক্ষতি হবে কি? আমার তো আইনি ক্ষতি হয়েছে। অনেকে প্রশ্ন করে যে আমার চেন নিয়ে গেছে, আমার ফোন নিয়ে গেছে, তাহলে আমার কেন বেআইনি ক্ষতি হবে? আপনার বেআইনি ক্ষতি হবে এই কারণে, কারণ আপনার কাছ থেকে তো ওইটা নেওয়ার অধিকার তার নাই। যদি আপনার আদালত জরিমানা করতো, যদি আদালত আপনার সম্পত্তি বাজেয়াপ্ত করতো, যদি ক্রোক করতো, তাহলে হয়তো সেটা আইনি ক্ষতি। বুঝছেন? কিন্তু আপনার কাছ থেকে তো সে ওই জিনিসটা লফুলি নেয় নাই, তো এই কারণে হচ্ছে আপনাদের এটা কি হয়েছে? বেআইনি ক্ষতি। বুঝা গেছে? এখন এই বেআইনি লাভ আর বেআইনি ক্ষতি, এটা স্বতন্ত্র ভাবে কোনো অপরাধ না। এটা হলো কি, কোনো কোনো অপরাধ হয়েছে কিনা সেটা বোঝা যাবে এই দুইটা জিনিসের মাধ্যমে। যেরকম চুরি, ছিনতাই, ডাকাতি, প্রতারণা, এই সকল অপরাধের ক্ষেত্রে এক পক্ষের হয় বেআইনি লাভ, আর এক পক্ষের হয় বেআইনি ক্ষতি। কিন্তু সকল অপরাধে কিন্তু বেআইনি লাভ বেআইনি ক্ষতি থাকে না। ধরেন খুন, একজন আর একজনকে খুন করছে, কোনো সম্পত্তির কোনো ব্যাপার স্যাপার নাই, তাহলে এই জায়গায় বেআইনি লাভ বেআইনি ক্ষতি হয়েছে না। কিন্তু খুনটা যদি এইভাবে করতো, খুনটা করছে তার কাছ থেকে কোনো জিনিস নেওয়ার জন্য, চিন্তাই করছে, তাইলে আবার কি হয়েছে? বেআইনি লাভ বেআইনি ক্ষতি। তো এখানে এই হচ্ছে কথা। দেখেন, অবৈধ লাভ বা রংফুল গেইন, এই যে একটু যদি পড়ি, যে অবৈধ লাভ অর্থ হলো বেআইনি ভাবে এরূপ সম্পত্তি লাভ করা, যে সম্পত্তিতে লাভকারী ব্যক্তির গোল দিবেন কোনো আইনানুগ অধিকার নাই। যেমন ক একটি ঘড়ি চুরি করলো, উক্ত ঘড়িতে চোর ক এর কোনো আইনানুগ অধিকার নাই, সুতরাং ক সম্পত্তিটি অবৈধ লাভ করেছে বলে গণ্য হবে। অপরদিকে দেখেন অবৈধ ক্ষতি, রংফুল লস, রংফুল লসে বলতেছে
অবৈধ ক্ষতি হলো বেআইনি ভাবে এমন সম্পত্তির ক্ষতি যাতে ক্ষতিগ্রস্ত লোকের আইনানুগ অধিকার আছে। ওটা হলো আইনানুগ অধিকার ছিল না, আর এটা হলো আমার আইনানুগ অধিকার আছে কিন্তু আমার কাছ থেকে ওইটা নিয়ে গেছে। এ বি এর একটি ঘড়ি চুরি করলো, এখানে বি হলো ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং উক্ত ঘড়িতে বি এর আইনানুগ অধিকার ছিল, সুতরাং চুরির ফলে ক্ষতিগ্রস্ত বি এর অবৈধ ক্ষতি হলো এবং চোরের হলো অবৈধ লাভ। বুঝতে পারছেন? জেনে রাখা ভালোতে চলে আসি আমরা। অবৈধ লাভ বা অবৈধ ক্ষতি কোনো অপরাধ না, মানে এই অবৈধ লাভ বা অবৈধ ক্ষতি এটা কোনো স্বতন্ত্র অপরাধ না, কিন্তু কতিপয় অপরাধ হয়েছে কিনা তার নির্ধারণে গুরুত্বপূর্ণ বিষয়, আন্ডারলাইন করবেন, যেমন চুরি, ডাকাতি, বিশ্বাসভঙ্গ, অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করা ইত্যাদি। এই সকল অপরাধ অ্যাকচুয়ালি হয়েছে কিনা এটা বোঝার একটা পন্থা হচ্ছে বেআইনি লাভ আর বেআইনি ক্ষতি। আর অবৈধ লাভ বা অবৈধ ক্ষতি অবশ্যই গোল দেবেন, স্থাবর বা অস্থাবর উভয় সম্পত্তি উভয় সম্পর্কিত হতে পারে। এটা স্থাবর সম্পত্তি সম্পর্কিত হইতে পারে, অস্থাবর সম্পত্তি সম্পর্কিত হতে পারে। এখন অনেকে প্রশ্ন করেন স্যার স্থাবর অস্থাবর সম্পত্তির উদাহরণ তো দিলেন, স্থাবর সম্পত্তির উদাহরণ তো দিলেন না। স্থাবর সম্পত্তির উদাহরণ ওই যে ভয় দেখাইছি যে আমার নামে যদি এই জিনিস লিখে না দেন, এই জমি যদি লিখে না দাও তাহলে তোমার এক এক মাসের মধ্যে খুন করা হবে, এবং ঠিকই ওই জমি লিখে দিছে। তাহলে যে লিখে যে পাইছে ভয়ে ভয়ে দিছে তার হয়েছে বেআইনি ক্ষতি, আর যে পাইছে তার হয়েছে কি বেআইনি লাভ। বুঝছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে বেআইনি লাভ বেআইনি ক্ষতি কোন ধরনের সম্পত্তি সম্পর্কিত, উভয়। যদি বলে বেআইনি লাভ বেআইনি ক্ষতির শাস্তি কত বছর, কত বছর বলবেন? কোনো শাস্তি নাই, কারণ এটা তো আলাদা কোনো অপরাধ না। অন্য কোনো অপরাধ হয়েছে কিনা সেটা বোঝার ক্ষেত্রে এটা বোঝা যায়। যে ব্যক্তি অবৈধ ক্ষতির দাবি করবে তাকে অবশ্যই উক্ত সম্পত্তিতে আইনগতভাবে কি হতে হবে, অধিকারী হতে হবে। অর্থাৎ একজন চোরের কাছ থেকে যদি মোবাইল নিয়ে যায়, যে ধরেন একজন চোর একটা মোবাইল চুরি করছে, আবার ওই মোবাইলটা তার কাছ থেকে আরেকজন চুরি করছে, তাই মাঝখানের যে চোরের কাছ থেকে যে নিল তার কিন্তু বেআইনি ক্ষতি হয় নাই, কারণ ওই মোবাইলের উপর কি তার আইনগত অধিকার আছে? না, আইনগত অধিকার নাই। বুঝতে পেরেছেন? বেআইনি লাভ বেআইনি ক্ষতি বুঝেন নাই কে কে? দ্রুত বলেন। বেআইনি লাভ বেআইনি ক্ষতি 23 ধারায় আছে, কে বুঝেন নাই? অফলাইনে যারা আছেন সবাই বুঝছেন? এই তানবিন সাহেব বুঝছেন? তানবিন সাহেব একটা উদাহরণ দেন বেআইনি লাভ বেআইনি ক্ষতির, দেখি কি বুঝছেন, দ্রুত। জি, আপনার উদাহরণ সম্পূর্ণ হয় নাই। নিয়ে গেছেন, এখন কি আপনি সরল মনে নিয়ে গেছেন নাকি চুরির জন্য নিয়ে গেছেন তা তো বলেন নাই। ভয় দেখাই নিছেন নাকি চুরি করে নিছেন নাকি সরল মনে নিয়ে গেছেন, এই জায়গা কিন্তু এটা বিষয়। যদি আপনি সরল মনে নিছেন যে আজকে আমি নিয়ে যাই গান শুনে কালকে ফেরত দিবানি, এ জায়গা কোনো অপরাধ হয় নাই। বুঝছেন? জি, আচ্ছা, আমরা চলে আসি। আহ কি টাচ করা যাবে না কি বলেন? ক্যাথোয়ার দিলে কি সমস্যা কি? ছিনতাই, ছিনতাই আর চুরি কি এক জিনিস? চুরির ক্ষেত্রে যার সম্পত্তি নিচ্ছে সে জানে না, আর ছিনতাইয়ের ক্ষেত্রে তার ভয় দেখাই আঘাত করে নিচ্ছে, তো দুই ক্ষেত্রেই তো বেআইনি লাভ বেআইনি ক্ষতি আছে। আচ্ছা দেখেন, অসাধুভাবে ডিসঅনেস্টলি, এটা জাস্ট এই মুহূর্তে বলে রাখি, অসাধুভাবে সংজ্ঞা আছে 24 ধারায়। কত ধারায়? 24 ধারায়। কিছু কিছু অপরাধ একেবারে সামনে গিয়ে আমরা পাবো ওই অপরাধগুলো অসাধুভাবে করে। সরল বিশ্বাস যেখানে নাই ধরে নিতে হবে এটা অসাধুভাবে করছে, আর করবো না, তাহলে অসাধুভাবে আছে কততে? 24 ধারা। এটার ইংরেজিতে কি বলে? ডিসঅনেস্টলি। আচ্ছা, চলে আসেন প্রতারণামূলক ভাবে, ফ্রডুলেন্টলি। কত? 25। যাদের বইতে নেই তাদের আমি একটা পেজ দিছি, ওই পেজে আছে, চিন্তার কোনো কারণ নেই। দেখেন, ফ্রডুলেন্টলি হলো কিছু কিছু অপরাধ যেরকম অসাধুতা থাকে, কিছু কিছু অপরাধের থাকে সাথে কি বলেন, প্রতারণা। সো আপনি জাস্ট মনে রাখবেন, অসাধুভাবে এটার সংজ্ঞা আছে 24, আর প্রতারণামূলক ভাবে এটার সংজ্ঞা আছে কত? 25। আর পড়ার প্রয়োজন নাই। হ্যাঁ, শেষ। এই বিগত বছরের প্রশ্ন 2022 সালে এসেছিল, 1 নম্বর প্রশ্নটা পড়ি দেখেন। তা পেনাল কোড 1860 অনুসারে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে কোনো কিছু করলে কাজটি ড্যাশ ভাবে করেছে বলে গণ্য হবে। এটা আপনি যারা দণ্ডবিধি যারা জানেন না তাদের কাছে সবগুলো উত্তরই যৌক্তিক।
অন্যায় ভাবে হয়, বেআইনি ভাবে হয়, অসাধু ভাবে হয়, অবৈধ ভাবে হয়, বাট এটা তো অ্যাকচুয়ালি 24 ধারার প্রশ্ন। সো এখানে এই কাজটা করছে কোন ভাবে? অসাধু ভাবে। বুঝছেন? তাহলে অসাধু ভাবের সংজ্ঞা দিছে কত ধারা? 24। আর প্রতারণামূলক ভাবে 25। চলে আসি নকল করা, কাউন্টারফেইট, ধারা 28। নকল করা মানে হলো একটা জিনিস দেখে আর একটা জিনিস তৈরি করা। এখন তৈরি করার ক্ষেত্রে আপনার 100% নকল করার দরকার নাই। আপনি ধরেন একটা, দেখবেন যে গ্রামের দোকানগুলোতে চিপস নকল, তারপরে চানাচুর নকল, তারপরে ওই যে যে পানীয় আছে বিস্কুট নকল, দেখা যায় একরকম। কিনবেন পটেটো ক্র্যাকার দেখিয়া, কিন্তু দেখবেন যে ওই জায়গায় অন্য এক জিনিস নাম লেখা। তাহলে এই জিনিসগুলা মূল পণ্য থেকে এগুলা কি করছে? নকল করছে। এখন বলতেছে ভাই যে নকলের ক্ষেত্রে নকল 100% হওয়ার দরকার নাই। আপনি যদি 50% নকল করেন তবু ওটা নকল বলে গণ্য হবে। বুঝতে পারছেন? এই যে দেখেন, নকলকরণের ক্ষেত্রে নিম্নলিখিত আবশ্যিক শর্তাবলী থাকতে হবে, যথা কোনো একটি বস্তুকে অন্য বস্তুর সদৃশ্য করা, এমন সদৃশ করার অভিপ্রায় হলো, এবং আপনি যে সদৃশ করছেন এই সাদৃশ্য করার অভিপ্রায় হলো, তার আন্ডারলাইন করেন, প্রতারণা বা প্রবঞ্চনা করার। কিসের জন্য? প্রতারণা বা প্রবঞ্চনা। অনুরূপ সাদৃশ্য প্রতারণার উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা আছে এমনটি জেনে সদৃশ্য করা। মানে আপনি নকল সরল বিশ্বাসে করেন নাই, আপনি নকল করতেছেন কাউরে ঠকানোর জন্য। তো জেনে রাখা ভালো। যদি দেখেন নকলের ক্ষেত্রে অনুকরণ বা নকল, ইমিটেশন, বল দিবেন অবিকল হওয়া বাধ্যতামূলক না। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে দণ্ডবিধিতে নকল হতে হলে কি একেবারেই শতভাগ নকল করতে হবে? না। কত ভাগ করতে হবে? আংশিক হইলেও হবে। 25, 10, 15 এরকম কোনো কথা নাই। মোটামুটি নকলের অভিপ্রায় ছিল এবং আপনি এটা করছেন প্রতারণা করার জন্য। সো এটা হলেই সেটা নকল বলে গণ্য হবে। কত দ্বারা? 28 দ্বারা। চলে আসি ডকুমেন্ট, ধারা 29। দেখেন ডকুমেন্টের সংজ্ঞা মোট দুইটা আইনে আছে। একটা দেখেন সাক্ষ্য আইনের 3 ধারায়, আর দণ্ডবিধির কত ধারায়? 29 ধারায়। তো আপনারা এই যে দেখেন ডকুমেন্টের সংজ্ঞা দেওয়া হয়েছে দলিল বলতে, এ জায়গায় ডকুমেন্টের বাংলা ব্যবহার করতে কি দলিল। এখন দলিল বলতে আপনারা অধিকাংশ লোকজন যেটা বোঝেন যে আপনাদের আলমারির মধ্যে জমি জমার বাড়ির যে দলিল আছে, বড় বড় হলুদ হলুদ লেখা, অনেক পেঁচাই গোছাই লেখা, সিল চাপ্পর মারা, 10 টাকা 20 টাকা 100 টাকা ওই যে লেখা স্ট্যাম্পে, ওটারই আপনারা দলিল মনে করেন। বাট ওটা তো দলিল, কোনো সন্দেহ নাই। এই যে যে কোনো জিনিসের উপর কোনো কিছু লেখা হইলে সেটাও দলিল। ইভেন ওই যে জন্ম থেকে জ্বলছি লেখা থাকে ট্রাকের পিছনে, ওইটাও দলিল। ডানে যান বামে যান, ওটাও কি দলিল। ধরেন নির্মল তার বউরে সন্তুষ্ট করার জন্য হাতে তার ওয়াইফের নাম লেখছে, এটাও একটা কি দলিল। তো তাহলে কোন পদার্থের উপরে সংখ্যা চিহ্ন বা অক্ষর দিয়ে কিছু লিখলে বা এইগুলার কম্বিনেশনে কিছু লিখলে সেটাই কি হবে? দলিল। এই যে দেখেন, দলিল বলতে কোনো পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত কোনো বিষয়কে বোঝায়। কোনো পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত কোনো বিষয় দলিল হিসেবে গণ্য হবে যদি 29 ধারায় উল্লেখিত পন্থা বা উদ্দেশ্যে প্রকাশিত বা বর্ণিত হয়। তো 29 ধারায় কি আছে দেখেন, 29 ধারা অনুসারে কোন বিষয় দলিল হিসেবে গণ্য হতে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে। কোন পদার্থের উপর, পদার্থ, এখন এই পদার্থটা আহ, আপনার যে কোনো পদার্থ হইতে পারে, কাগজ হতে পারে, তারপরে দেওয়াল হতে পারে, তারপরে স্টিলের কোনো কিছু হতে পারে, যে কোনো পদার্থ, চামড়াও হতে পারে। কোন পদার্থের উপর প্রকাশিত বা বর্ণিত বিষয়কে বোঝায়। উক্ত বিষয় উক্ত পদার্থের উপর প্রকাশ বা বর্ণনা করা হয়েছে, আন্ডারলাইন করেন, অক্ষর সংখ্যা বা চিহ্নের সাহায্যে বা উক্ত পন্থা সমূহের একাধিক পন্থায়। কিসের কিসের বলেন? অক্ষর সংখ্যা বা চিহ্নের সাহায্যে বা উক্ত পন্থা সমূহের একাধিক পন্থায়। ব্যঙ্গচিত্র কি দলিল? এটাও একটা দলিল। উক্ত বিষয় লিপিবদ্ধ করার উদ্দেশ্যে উক্ত পন্থাসমূহ ব্যবহার করার অভিপ্রায় ছিল এবং ব্যবহৃত হতে পারে। এখন আপনি এগুলো লিখতেন যে ভবিষ্যতে এটা যাতে ব্যবহার করার উদ্দেশ্য আপনার ছিল, তাহলে এটা হয়ে যাবে কি দলিল। সো এখানে আর পড়বো না, জাস্ট কোনো পদার্থের উপর এগুলা যদি লেখাই হয় তাহলে সেটা কি বলে গণ্য হবে? দলিল। এতটুকু মনে রাখেন। চলে আসেন অপরাধ, অফেন্স, 40 ধারা। অপরাধের সংজ্ঞা দিছে কত ধারায়? 40 ধারায়। 40 ধারায় বলছে যে
40 ধারার প্রথম অংশে বলা হয়েছে অপরাধ বলতে এই কোড বলে শাস্তিযোগ্য করা হয়েছে এমন যে কোনো বিষয়কে বোঝায়। অপরাধ বলতে বোঝাচ্ছে যে এই দণ্ডবিধি অনুসারে যে সকল কাজের শাস্তিযোগ্য করছে সেইগুলাই কি অপরাধ। তারপরে 40 ধারা দ্বিতীয় অংশে অপরাধের সংজ্ঞার ব্যাপ্তি প্রসারিত করা হয়েছে এবং এই অনুচ্ছেদ বলে অপরাধ বলতে যে কোনো বিশেষ আইন, বল দিবেন বিশেষ আইন বা স্থানীয় আইনের শাস্তিযোগ্য করা হয়েছে এমন যে কোনো বিষয়কেও অন্তর্ভুক্ত করা হয়েছে। সো অপরাধ বলতে প্রথমে বলছে যে দণ্ডবিধিতে যেগুলো শাস্তিযোগ্য সেগুলো অপরাধ, পরে বলছে শুধু দণ্ডবিধি না, বিশেষ আইনে বা স্থানীয় আইনেও যদি শাস্তিযোগ্য করে তাহলে সেটাও অপরাধ। তারপরে দেখেন তৃতীয় অংশে অপরাধের সংজ্ঞা আরো প্রসারিত করা হয়েছে। উক্ত অংশে অপরাধ বলতে আন্ডারলাইন করবেন কোন বিশেষ আইন, স্থানীয় আইনের অধীন সেই সকল অপরাধগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে যে ক্ষেত্রে বর্ণিত শাস্তি জরিমানা সহ বা ব্যতীত, আন্ডারলাইন করবেন 6 মাসের সমান বা বেশি মেয়াদের। 6 মাসের সমান বা বেশি মেয়াদের মানে বিশেষ আইন বা স্থানীয় আইনে যদি কোনো কাজের কথা বলা হয়েছে এমন কাজের শাস্তি 6 মাসের সমান অথবা কি বেশি, তাহলেই সেগুলো অপরাধ বলে গণ্য হবে। সুতরাং অপরাধ বলতে নিম্ন কোন মানে কোন কোন বিষয়কে বোঝায় যা দেখেন, এক, দণ্ডবিধিতে শাস্তিযোগ্য করা হয়েছে এগুলো অপরাধ, কোন বিশেষ আইন বা স্থানীয় আইনে শাস্তিযোগ্য করা হয়েছে এমন অপরাধ, যে কোনো বিশেষ আইন বা স্থানীয় আইনের অধীন সকল অপরাধগুলো সেই সকল অপরাধগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে যে ক্ষেত্রে বর্ণিত শাস্তি জরিমানা সহ বা ব্যতীত 6 মাসের সমান অথবা তার বেশি। সো আপনি এখানে যেটা মনে রাখা দরকার যে অপরাধ বলতে তাহলে দণ্ডবিধিতে বলুক, বিশেষ আইনে বলুক, স্থানীয় আইনে বলুক, যে আইনেই বলুক না কেন অপরাধ হিসেবে বললেই সেটা অপরাধ। আর অন্য ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 4-এর মূর্ধন্যতে ধারাতে অপরাধের সংজ্ঞা দেওয়া হয়েছে। এই ধারা অনুসারে যে সকল কার্য বা কার্যবিরতি বোঝাবে সেইগুলো অপরাধ, সেই বর্তমানে যেগুলো বর্তমানে বলবৎ যে কোনো আইনে শাস্তিযোগ্য করা হয়েছে। সো অপরাধ অ্যাকচুয়ালি কার্যও হতে পারে, কার্য বিরতি হতে পারে। অ্যাক্ট অর ওমিশন, কার্য মানে হলো কাজ যেটা করেছেন, একজনের হত্যা করেছেন অপরাধ। কার্যবিরতি হলো যে আপনি কাজ থেকে বিরত, ডাক্তারের কাছে রোগী আসছিল, ডাক্তার ইচ্ছা করে রোগীর ট্রিটমেন্ট দেয় নাই, রোগী মারা গেছে, এটা হলো কার্যবিরতি। বুঝছেন? তাহলে ডাক্তার অপারেশন কইরা অপচিকিৎসা করে মেরে ফেলছে, এটা যেরকম অপরাধ। আবার অপচিকিৎসা করে মেরে ফেলছে, এটা যেরকম অপরাধ। আবার তার কাছে আসছিল কোনো ট্রিটমেন্টই দেয় নাই, এটাও অপরাধ। তাহলে অপরাধের সংজ্ঞা দিয়েছে কত ধারায়? 40 ধারায়। আমরা চলে আসি গুড ফেইথ, বিবিআই। গুড ফেইথ থেকে একবার প্রশ্ন এসেছিল, বিবিআই খুবই গুরুত্বপূর্ণ, সরল বিশ্বাস। এবং এখানে লিখে রাখেন তামাদি আইনের 2-এর 7, তামাদি আইনের 2-এর 7, তার মানে গুড ফেইথ দণ্ডবিধির 52 ধারায় তো আছেই, সাথে তামাদি আইনের আছে 2-এর উপধারা 7। গুড ফেইথ আসলে জিনিসটা কি দেখেন, দণ্ডবিধির 52 ধারায় সরল বিশ্বাস এর সংজ্ঞা দেওয়া হয়েছে কোনো কিছুই সৎ বিশ্বাসে করা হয়েছে যা বা বিশ্বাস করা হয়েছে বলে বিবেচিত হবে না, যা যথাযথ গোল দিবেন যথাযথ সতর্কতা বা মনোযোগ ব্যতি রেখে, এটা মনে রাখতে হবে। যথাযথ কি সতর্কতা ও মনোযোগ ব্যতি রেখে করা হয়েছে বা বিশ্বাস করা হয়েছে। সতর্কতা কে বলে হচ্ছে উইথ ডিউ কেয়ার, আর মনোযোগ রে বলে টেনশন। এই যে দেখেন ইংলিশটা আন্ডারলাইন করেন, নাথিং ইজ সেড টু বি ডান অর বিলিভড ইন গুড ফেইথ হুইচ ইজ ডান অর বিলিভড উইদাউট ডিউ কেয়ার, বলতেন ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন। এবং না বা এবং পরীক্ষায় একবার প্রশ্ন আসছে দেখেন, বিগত বছর 1 নম্বর প্রশ্নটা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। বিবিআই দ্য পেনাল কোড 1860 অনুসারে কোন কাজ সৎবিশ্বাসে কৃত বলে গণ্য হবে যদি কাজটি যথাযথ ড্যাশ সহকারে সম্পাদিত হয়। সতর্কতা ও মনোযোগ, ইংরেজিতে কি আসবে? অ্যাটেনশন, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এবার যে আপনাদের একটা পেজ দিছিলাম ওই পেজটা একটু হাতে নেন। আচ্ছা, তো এখানে দেখেন প্রথমে আমরা পড়ছিলাম বিচারকের সংখ্যা আছে 19 ধারা। কত ধারা? 19 ধারা। এটা আমরা পড়ছি, আর পড়বো না। বিচারক আদালত আছে কত? 20 ধারা। সরকারি কর্মকর্তা আছে কত? অসাধুভাবে আছে কত? 24। প্রতারণামূলক ভাবে আছে কত? 25। নকল করা আছে কত? 28। দলিল আছে কত? 29। এটা আমরা পড়ছি। যেটা আমরা আইন পাঠে পড়ি নাই, ইনজুরি দেখেন পাইছেন? ইনজুরি বলতে বোঝাচ্ছে কত দ্বারা? 44। কোন ব্যক্তির, আন্ডারলাইন করবেন, দেহ, মন, সুনাম ও সম্পত্তির ক্ষতি।
মাহবুব সাহেবরে যদি কেউ একটা ধাক্কা দিয়ে ফেলে দিছে, এই জায়গায় ওনার হয়েছে দৈহিক ইনজুরি, ওনারে কষ্ট দিছে, এটা হলো মনের ক্ষতি। ওনার নামে আজে বাজে কথা বলতে, এটা হলো কি সুনামের ক্ষতি। ওনার মোবাইলটা ধরে আছাড় দিছে, এটা ওনার সম্পত্তির ক্ষতি। সো ইনজুরি বলতে দেহ, মন, সুনাম বা সম্পত্তির ক্ষতি বোঝাবে। কত ধারা? 44 ধারা। তারপরে দেখেন জীবন, 45 ধারা। ভিন্নতর কিছু না বোঝালে জীবন বলতে কার জীবন বোঝাবে? মানুষের জীবন। বছর মাস, 49 ধারা। ব্রিটিশ ক্যালেন্ডার অনুসারে গণনা করা হবে। পাশে লিখে রাখেন তামাদি আইন অনুসারে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, 25 ধারা। তাহলে দণ্ডবিধিতে বলতেছে ব্রিটিশ ক্যালেন্ডার, আর তামাদি আইনের 25 ধারায় বলতেছে কি? গ্রেগরিয়ান ক্যালেন্ডার। উচ্চারণ করতে পারেন তো? গ্রেগরিয়ান ক্যালেন্ডার। তারপরে হলফ বা শপথ, ওথ, 51 ধারা দেখেন, সরকারি কর্মচারী বা বিচারালয়ের সামনে ঘোষিত বক্তব্য। আপনি যদি কোনো সরকারি কর্মচারী বা বিচারালয়ের সামনে কোনো বক্তব্য দেন, সেটারে বলে হলফ বা শপথ। তারপরে দেখেন সরল বিশ্বাস, গুড ফেইথ, ধারা কত? গুড ফেইথের ধারা হচ্ছে 52। কোনো কিছু সৎ বিশ্বাসে করা হয়েছে বা বিশ্বাস করা হয়েছে বলে বিবেচিত হবে না, যা যথাযথ সতর্কতা ও মনোযোগ উইথ ডিউ কেয়ার এন্ড অ্যাটেনশন ব্যতিরেকে করা হয়েছে বা বিশ্বাস করা হয়েছে। আমরা এই যে যতগুলা সংজ্ঞা এখানে পড়েছি, আশা করি এখান থেকে 1 মার্ক ইনশাআল্লাহ পাবেন। বুঝতে পারছেন? তা আপনার মনে রাখার দরকার নাই। যদি কেউ বলেন যে স্যার আমার তো এই ধারা মনে থাকে না, মনে রাখার দরকার নাই। জাস্ট বারবার রিডিং পড়বেন, এই হচ্ছে আপনার দায়িত্ব। কখনো মুখস্থ করতে যাবেন না, বারবার রিডিং পড়া, বারবার রিডিং পড়া। আর এখানে এসে পরীক্ষা দিবেন, অবশ্যই যে ভালো পারে পাশে উকি দিয়ে মেরে তারটা দেখে তাকাবেন, নাহলে তো বেশি পাবেন না। আচ্ছা, তো তাহলে আমরা তো এটা পড়ে ফেললাম। আমরা সেলফ প্র্যাকটিসে আসি। দেখেন সেলফ প্র্যাকটিসের 1, 3, 6, 8, 9 সকল প্রশ্ন বাসায় গিয়ে উত্তর ঢেকে ঢেকে পড়বেন। এই যে ধরেন ক উত্তর, খ উত্তর, এই উত্তর হাত দিয়ে ঢাকবেন বা একটা একটা কাগজ দিয়ে ঢাকবেন, ঢেকে আগে পড়বেন, পড়ে নিজের উত্তরের সাথে এটা মিলে কিনা। আর আপনি যদি উত্তর দেখে মুখস্থ করেন, তাহলে আপনি আপনার ব্রেন দিয়ে কাজে লাগাচ্ছেন না। বুঝাইতে পারলাম? যেটা আপনি উত্তর একটা কাউন্ট করছেন, উত্তর হচ্ছে আর একটা, তাহলে এটা কেন হলো না, এটা আগে বিশ্লেষণ করবেন, যে এটা কেন আমি বুঝতে পারলাম না। 9, 10, 11। আমরা একটু চলে আসি। দেখেন তো ডেফিনেশন থেকে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এই যে যে আমরা ইন্টারপ্রিটেশন ক্লজ পড়লাম 6 থেকে 52 ক, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে দয়া করে জিজ্ঞাসা করেন। ঠিক আছে, আমাদের নামাজের বিরতি, আমরা নামাজ শেষে আবার পড়া শুরু করবো ইনশাল্লাহ। ফৌজদারি অপরাধের উপাদান, ফৌজদারি অপরাধের উপাদান বা এলিমেন্টস অফ ক্রিমিনাল অফেন্সেস। দেখেন কোন ব্যক্তিকে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করতে প্রধানত গোল দিবেন, 2টি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। 1 নাম্বার বলছে অপরাধী মন বা মেন্স রিয়া, এবং শব্দটা গোল দেন, এবং দোষাবহ কার্য বা অপরাধজনক কার্য একটা সিরিয়াস। মানে আপনি কোনো কাজকে যদি অপরাধ বলতে চান, তাহলে 2টা উপাদান অবশ্যই থাকতে হবে, যে কোনো একটা থাকলে হবে না। ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আপনার ধাক্কা লেগে একজন মানুষ পড়ে গিয়ে তার দাঁত পড়ে গেছে, বা বাসের ড্রাইভার গাড়ি পাস চালাচ্ছিল, হঠাৎ করে তার সামনে একটা গরু চলে আসছে। এ জায়গায় বাস ড্রাইভারের কোনো দায় নাই, মানে সে তার গতি ঠিক ছিল, সে কোনো প্রকার মানে আইন ভঙ্গ করে কোনো ড্রাইভিং করতেছিল সে না। তাহলে এক্ষেত্রে অপরাধজনক কাজ হয়েছে, গরুটা মারা গেছে, অপরাধজনক কাজ হয়েছে, বা আপনার ধাক্কা লেগে একজনের দাঁত পড়ে গেছে বা হাত ভেঙে গেছে, এটা অপরাধজনক কাজ হয়েছে। বাট এই জায়গায় কোনো গিলটি মাইন্ড বা মেন্স রিয়া ছিল না, এই জায়গায় কোনো দোষী মন ছিল না। বুঝছেন? তাহলে তাহলে এটা অপরাধ হবে না। কারণ অপরাধ হইতে হলে 2টা উপাদানেই থাকা লাগবে, একটা হলো মেন্স রিয়া আর একটা হচ্ছে একটা সিয়াস, মানে দোষাবহ কার্য। আবার অনেক ক্ষেত্রে আপনার দোষাবহ
মানে আপনার অপরাধী মন আছে কিন্তু কাজটা যদি না হয়। ধরেন একজন ব্যক্তি মনে মনে ভাবছে যে নির্মলে আজকে খালি পেয়ে নি, নির্মলের রে আজকে আত্মরা করে ফেলবো পিটিয়ে, কিন্তু নির্মলে পিটাইতে সে পারে নাই, জাস্ট মনে মনে পরিকল্পনা করেই রাখছে, তাহলে এই জায়গাটার মেন ক্রিয়া আছে কিন্তু একটা সিয়াস নাই। তো এই যে যে সে মনে মনে কি ভাবছে এটাও কোনো অপরাধ না। তাহলে অপরাধ হইতে হইলে আপনার পূর্ব পরিকল্পনা বা গিলটি মাইন্ড বা মেনস্ট্রিয়া থাকতে হবে, এবং সেই সাথে সাথে সেটার এক্সিকিউশনও থাকতে হবে, মানে ওইটারে কার্যে পরিণত করতে হবে। এই দুইটা যখন হয়ে যাবে তখন সেটাকে অপরাধ বলা যাবে। বুঝতে পারছেন? তাহলে এই জায়গায় এই এই ব্যাখ্যাগুলোই দেওয়া হয়েছে। তা আপনি জাস্ট মনে রাখবেন কোন কাজ অপরাধ হতে হলে কয়টা বিষয় থাকতে হবে, দুইটা। এই জায়গা আর পড়বো না, যে কোনো একটা থাকলে হবে না। বুঝছেন? এখন একটা এর একটা ব্যতিক্রম আছে, যখন ভাই আপনি একা 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 যত খারাপ চিন্তা ভাবনাই করুন না কেন, হত্যা করবেন, ধরেন হাত ভেঙে ফেলবেন, আর যত খারাপ চিন্তা করেন, এটা একা একা চিন্তা করলে অপরাধ না। কিন্তু এই আপনার চিন্তার ভাগিদার যখন আর একজন হবে তখন সেটা আবার হয়ে যাবে অপরাধমূলক ষড়যন্ত্র। ধরেন লিজন আর লালন দুইজনে মিলে ষড়যন্ত্র করছে যে নির্মলে পিটাবে, তাহলে নির্মলে পিটাক বা না পিটাক, এই যে যে ষড়যন্ত্র দুইজনে মিলে পরিকল্পনা করলো এটা আবার অপরাধ। এখন আপনি বলতে পারেন যে স্যার তাহলে এটা অপরাধ হলো, তাহলে এই জায়গা তো মেন শ্রিয়া আছে, একটা শ্রিয়াস তো নাই, তাহলে আবার এটা কেন অপরাধ হইলো? না, এই জায়গায় একটা শ্রিয়াসও আছে। কেমনে আছে? পরিকল্পনা করছেন, এটা হলো মেন শ্রিয়া। আর স্বয়ং পরিকল্পনা, দুই বা ততোধিক ব্যক্তি মিলে পরিকল্পনা করাও একটা কাজ। মানে আপনি দুই বা ততোধিক ব্যক্তির সাথে যদি কোনো খারাপ কথা শেয়ার করেন বা খারাপ কাজ করবেন, পরিকল্পনা করতেছেন, ওটা স্বয়ং একটা অপরাধ। বুঝতে পারছেন? তাহলে একা একা চিন্তা করলে অপরাধ না, কিন্তু দুই বা ততোধিক ব্যক্তি মিলে চিন্তা করলে সেটা কি অপরাধ। বুঝছেন? এখন আমরা বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন 16 বিজিএস পরীক্ষা একটা প্রশ্ন আসছে। আহ কবিরুলের কাছে পর্যাপ্ত খাবার সত্ত্বেও সে একজন ক্ষুধার্ত ভিক্ষুককে কোনো খাবার না দেওয়ায় ভিক্ষুকটি না খেতে পেয়ে মারা গেল। কবিরুল নিম্নের কোন অপরাধটি করেছে? হত্যা চেষ্টা, অবহেলাজনিত হত্যা, হত্যা কোনো অপরাধ করে নাই। আপনার আপাত দৃষ্টিতে মনে হইতে পারে হত্যা করছেন বা অবহেলাজনিত হত্যা করছেন, বাট এই জায়গায় প্রকৃতপক্ষে কোনো অপরাধ হয়নি, কারণ আমাদের দেশের প্রচলিত আইনে আপনি আমার কাছে খাবার আছে, আমি কাউরে খাবার দিতে বাধ্য না, আমি দিতেও পারি নাও পারি, তো এই জায়গায় আমার কোনো অপরাধ হয় নাই। বুঝতে পারছেন? কিন্তু যদি এরকম হতো যে খাবার পাওয়ার হক তার আছে, আইনে আছে যে তারে খাবার আমার দিতেই হবে, কিন্তু তারে আমি দেই নাই, তখন আবার এটা কি হবে? অপরাধ। তারপরে 2 নম্বর প্রশ্নটা দেখেন, নিম্নলিখিত অভিব্যক্তিগুলোর মধ্যে কোনটি দণ্ডবিধিতে উল্লেখ আছে এবং মেন্স ক্রিয়াকে নির্দেশ করে? কোনটা আছে? গিল্টি মাইন্ড। গিল্টি মাইন্ডের নাম কি? মেন্স ক্রিয়া। আমরা চলে আসি ফৌজদারি অপরাধের ক্ষেত্রে পরার্থ দায়, ভিকারিয়াস লায়াবিলিটি। ভাই পরার্থ দায়, পরের দায়, পরের দায় বর্তাবে আমার ঘাড়ে। সাধারণত যে অপরাধ করে শাস্তি তার, কিন্তু অপরাধ করছে সে, বাট তার শাস্তি আমিও পেতে পারি, সে তো পাবেই, বা সে পাক বা না পাক আমিও পেতে পারি। সাধারণত পুত্র হত্যা করছে, পুত্রের হত্যার দায় কিন্তু পিতার উপরে বর্তাবে না। বুঝছেন? বা পিতা হত্যা করছে, পিতার হত্যার দায় কিন্তু পুত্রের উপর বর্তাবে না। তবে এটার ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হলো আমাদের ফৌজদারি কার্যবিধিতে, মানে ফৌজদারি সরি দণ্ডবিধিতে কতগুলো বিধান আছে, এই বিধানগুলোতে ভিকারিয়াস লাইবিলিটি সম্পর্কে আলোচনা করছে, যে একজন ব্যক্তি সরাসরি যদি কাজ নাও করে তবুও সে অন্যের কাজের দায় ভোগ করতে পারে, এটারই বলে পরার্থ দায় বা ভিকারিয়াস লাইবিলিটি। যেমন পিতা ও পুত্র দুইজনে মিলে পরিকল্পনা করছে, বাট এক্সিকিউশন করছে পুত্র, পিতা ঘটনাস্থলে যায়নি। পিতা ও পুত্র দুজনে মিলে পরিকল্পনা করলো যে অমুক জায়গা চুরি করবে। এখন পিতা বলছে যে তুই যা, আমি এই বুড়ো বয়সে আর এই চোরের দায় নিব না, বাট তোরে শিখাই দিলাম, এই যে চাবি সবকিছু তোরে দেখাই দিলাম, এই কাজ করবি। উনি ঘরেই আছে, তাহলে পুত্র গিয়ে চুরি করছে। পুত্র চুরি করলেও পুত্রের সাথে সাথে অপরাধের সহযোগী হিসেবে কে দায়ী হবে? পিতাও দায়ী হবে। এটাই হলো পরার্থ দায়। বুঝতে পারছেন? কিন্তু যদি এরকম হতো যে পিতা কিছুই জানে না, যা করার পুত্র একা একা করছে, তাহলে এই জায়গা কিন্তু পিতার দায় নাই। বুঝছেন?
তাহলে আমাদের ফৌজদারি কার্যবিধিতে এই পরার্থ দায় বা যৌথ দায় সম্পর্কে বেশ কতগুলো ধারা আছে। সেই ধারাগুলো কি কি আমরা এই জায়গায় প্রথমে দেখেন, একেবারে প্রথমে দেখেন 1 নম্বরে যে যে ক্ষেত্রে অভিন্ন অভিপ্রায় বাস্তবায়নে কোনো অপরাধ সংগঠন করা হয়, ধারা কত? 34। অভিন্ন অভিপ্রায় বলতেন, যে ক্ষেত্রে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে কোনো অপরাধ সংগঠন করা হয়, ধারা কত? 149। তাহলে অভিন্ন অভিপ্রায় 34-এ ভিকারেস লাইবিলিটি আছে, সাধারণ উদ্দেশ্য 149-এ কি ভিকারেস লাইবিলিটি আছে। 3 নাম্বার দেখেন, যে ক্ষেত্রে কোনো ব্যক্তি অপরাধের সহায়তার জন্য দোষী হয়, ধারা কত? 109। অপরাধে কিসের জন্য? সহায়তার জন্য। যে ক্ষেত্রে কোনো ব্যক্তি অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য দায়ী হয়, ধারা কত? 24-এর ক। তারপরে দেখেন, পুরাতন বইতে আপনাদের নাই, বাট বাংলাদেশের ভেতর বা বাইরে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ ঘোষণার উদ্যোগ, যুদ্ধ ঘোষণায় সহায়তা বা অপরাধ সমূহের ষড়যন্ত্র করার জন্য 121 খ। অ্যাকচুয়ালি ষড়যন্ত্র থাকলেই 120 খ বলা যায়। লাস্টেরটা খুন সহ ডাকাতি 393। তো এই যে যে 34, 149, 109, 120 খ, 121 খ, 396, এই সকল বিধিবিধান আমরা বিস্তারিত আস্তে আস্তে পড়বো। তো তার আগে আমি যদি খুব সংক্ষেপে এই ধারাগুলোর একটা ধারণা আপনাদের দেই যে 34 অভিন্ন অভিপ্রায় জিনিসটা কি। অভিন্ন অভিপ্রায় হলো যখন দুই বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে কোনো অপরাধ সংগঠন করে, তখন ওই অপরাধে সকলের সমান অংশগ্রহণ থাকবে, কিন্তু সক্রিয় উপস্থিতি নাও থাকতে পারে। তাহলে দুই বা ততোধিক ব্যক্তি থাকবে, পূর্ব পরিকল্পনা থাকবে, এবং অপরাধটা অবশ্যই সংগঠিত হতে হবে। অপরাধে সকলের সমান অংশগ্রহণ থাকবে, কিন্তু সবাই এক জায়গায় উপস্থিত নাও থাকতে পারে। তাহলে ওই অপরাধের জন্য সবাই সমানভাবে দায়ী হবে। কিভাবে? ধরেন 5 জন ব্যক্তি মিলে পরিকল্পনা করছে যে আমরা অগ্রণী ব্যাংকের যে টাকা আছে এটা আমরা রাতের বেলায় চুরি করব। তো 5 জন ব্যক্তির মধ্যে তারা পরিকল্পনা করলো যে তোমরা 2 জন শীত কেটে ব্যাংকের ভিতরে ঢুকবা, একজন ব্যাংকের গেটে পাহারা দিবে, আর বাকি 2 জন থাকবে থানার পাশে, যে আসলে পুলিশ টুলিশ আসতেছে কিনা। তাহলে এই জায়গায় ঠিকই তারা ধরেন সবাই মিলে চুরিটা করছে, কিন্তু সবাই কি এক জায়গায় ছিল? এক জায়গায় সক্রিয় উপস্থিত ছিল না, বাট অপরাধটা সবাই সমানভাবে অংশগ্রহণ করতে, যদিও সবাই এক কাজ করে নাই। 2 জনের টাকা নিচে, একজন পাহারা দিছে আর বাকি 2 জন থানার চারপাশ দিয়ে পাহারা দিছে, বাট এই জায়গায় এই টোটাল অপরাধটা করতে সকলের অংশগ্রহণ ছিল, যদিও সবাই একই কাজ করে নাই, কিন্তু সবাই তো প্রি প্ল্যান, পূর্ব পরিকল্পনা তো ছিল, এবং তাদের মূল উদ্দেশ্য ছিল কি? চুরি করা। তাহলে এই জায়গায় তারা সবাই চুরির জন্য দায়ী হবে, যদিও তারা সবাই কি একই স্থানে উপস্থিত ছিল? না, একই স্থানে উপস্থিত ছিল না। তাহলে 34-এর ক্ষেত্রে যে উপাদানগুলো আমার থাকতে হবে, সর্বনিম্ন কয়জন ব্যক্তি? 2 জন। পূর্ব পরিকল্পনা কি থাকবে? অপরাধ অবশ্যই সংগঠিত কি হতে হবে? সক্রিয় অংশগ্রহণ থাকবে, সক্রিয় উপস্থিতি থাকতেও পারে নাও পারে, তাহলে সবাই সমানভাবে দায়ী হবে। তাহলে এই ঘটনার জন্য তাদের সকলের বিরুদ্ধে মামলা হবে 380। ওই যে ঘরের ভিতর চুরি করছে ধরেন 380, আর সবাইরে সমানভাবে দায়ী করার জন্য যোগ হবে কত? 34। তাহলে 34, শুধু 34 ধারায় কখনো মামলা করা যায় না। 34 হলো অন্য যে কোনো একটা অপরাধ করছে এবং ওই অপরাধে সবাইরে সমানভাবে দায়ী করার জন্য আসবে কত? 34। বুঝতে পারছেন? 34, শুধু 34 ধারায় কোনো মামলা করা যায় না। আমি সবসময় পড়ানোর সময় বলি যে 34 ধারাটা হচ্ছে স্বতন্ত্র। আমরা যে খাবারগুলো খাই, অনেক খাবার আছে স্বতন্ত্র খাবার, যেমন ভাত খাইলে পেট ভরে, তারপরে মাংস খাইলে পেট ভরে, এগুলো হলো স্বতন্ত্র খাবার। কিন্তু কিছু কিছু খাবার আছে, এই খাবারগুলো সরাসরি খাওয়া যায় না, এই খাবারগুলো অন্য খাবারের সুস্বাদু করতে ব্যবহৃত হয়। যেমন হলুদ, কারো যদি খিদা লাগে সে কি হলুদ খায়? হলুদ গুলা 1 গ্লাস পানি জীবনও খাবে না। তাহলে হলুদ সরাসরি খাওয়া যায় না, কিন্তু এটা খাবারের একটা উপাদান হিসেবে কাজ করে। তাহলে 34 হলো সেরকম। 34 হচ্ছে যে আপনার যৌথ দায়, কোনো অপরাধ যখন কেউ করে সবাইরে সমানভাবে দায়ী করার জন্য ব্যবহৃত হয় কত? 34। যদি 34 না থাকতো, তাহলে ওই যে ব্যাংকের যে উদাহরণটা দিলাম, তাহলে সবার সবার বিরুদ্ধে আলাদা আলাদা মামলা হতো। যে 2 জন ঘরে ঢুকছে তাদের জন্য আলাদা, পাহারা দিচ্ছে তার জন্য আলাদা, অমুক যে থানার পাশে করছে ওদের জন্য আলাদা। কিন্তু 34 থাকার কারণে সবাই একসাথে দায়ী করে অপরাধী করে বিচার করা যাচ্ছে। বুঝতে পারছেন? চলে আসেন আমরা 149 ধারা, সামনে পড়ো বাট এখন একটু বুঝাই দিয়ে যাই। 149 ধারা হলো 5 বা ততোধিক ব্যক্তি।
কয়জন ব্যক্তি? 5 বা ততোধিক ব্যক্তি এই জায়গায় প্রি প্ল্যান থাকবে না, বুঝছেন? মানে পূর্ব পরিকল্পনা থাকবে না। 5 বা ততোধিক ব্যক্তি বেআইনি সমাবেশের সদস্য হিসেবে। হোয়াট ইজ বেআইনি সমাবেশ? বেআইনি সমাবেশ আগে বলে দিই। বেআইনি সমাবেশ হলো 5 বা ততোধিক ব্যক্তি যদি একত্রিত হইয়া, মানে এক জায়গায় অবশ্যই থাকা লাগবে, এক জায়গায় থেকে তারা যদি কোনো অপরাধ করে, এটা যে কোনো কাজ, 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গায় থাইকা তারা ভাঙচুর করছে, তারা রাস্তায় যানবাহন চলতে দেয় নাই, 5 বা ততোধিক ব্যক্তি ভয় দেখাইছে, তাহলে 5 বা ততোধিক ব্যক্তি কোনো অপরাধ করলেই সেটা হয়ে যাবে বেআইনি সমাবেশ। আর বেআইনি সমাবেশের সদস্যরা যদি কোনো অপরাধ করে সবাই সমানভাবে দায়ী হবে। এটাই হলো সাধারণ উদ্দেশ্য 149। কত বলেন? 149। 149-এর ক্ষেত্রে সক্রিয় উপস্থিতি থাকবে, সক্রিয় অংশগ্রহণ থাকতেও পারে, নাও পারে। কিভাবে? আমি যদি এইভাবে ব্যাখ্যা দিই, ধরেন একটা রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়েছে। এখন কিছু বিক্ষুব্ধ জনতা তারা রাগ হয়ে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে শুধু সেই গাড়ি না, যে গাড়ি আসতেছে, যে জায়গাতে কোনো গাড়ি আমরা চলাচল করতে দিব না, যেই রাস্তায় গাড়ি ভাঙচুর করতেছে বা গাড়ি পুড়াচ্ছে, তাহলে ভাঙচুর করতেছে 10 জন, কিন্তু বাকি কয়জন ওই জায়গায় আরো 100 জন ওদের সাথে দাঁড়ায় আছে। ওরা জানে যে ওই 100 জন ভাঙচুর করতে পারে, ওই 100 জন কিন্তু এই সাধারণ উদ্দেশ্যের কথা কি জানে, কিন্তু ওই 10 জন কি দেখতেছে বা ওদের সাথে সাথে আছে, সবাই ভাঙচুর করতেছে না, কিন্তু সবাই ওদের সাথে আছে। তাহলে যারা ভাঙচুর করতেছে আর যারা ওদের উদ্দেশ্য জানা সত্ত্বেও দাঁড়ায় আছে, সবাইরে সমানভাবে দায়ী করা যাবে। কত ধারা? 149। এখন যদি বলেন যে স্যার তাহলে 149-এর সাথে 34-এর পার্থক্য কি? 34-এর পার্থক্য হলো এটা, 34-এ বি প্ল্যান থাকে, 149-এ প্রি প্ল্যান থাকে না। 34-এ 2 জন, 149-এ সর্বনিম্ন কয়জন? 5 জন। 34-এ সক্রিয় অংশগ্রহণ থাকে, 149-এ সক্রিয় অংশগ্রহণ থাকতেও পারে, নাও পারে। 34-এ সক্রিয় উপস্থিতি থাকতেও পারে, নাও পারে, কিন্তু 149-এ অবশ্যই সক্রিয় উপস্থিতি থাকতে হবে। বুঝছেন? তো তাহলে এই উদাহরণের ক্ষেত্রে যে যারা 100 জন ভাঙচুর করতেছে তারা কি জানতো যে আজকে অ্যাক্সিডেন্ট হবে? অ্যাক্সিডেন্ট হবে তা তো জানতেছে না, তার মানে তারা অ্যাক্সিডেন্ট হওয়ার পর ইনস্ট্যান্টলি জায়গা ভাঙচুর করতেছে। আর যে কয়জন ওই জায়গায় যোগদান করতে এর সাথে সাথে তারা কি জানতো? জানতো না। তাহলে তারাও প্রি প্ল্যান, তাদের মধ্যে কোনো প্রি প্ল্যান ছিল না, কিন্তু তারা বেআইনি সমাবেশের সদস্য হিসেবে যদি কোনো অপরাধ করে তাহলে তারা সবাই সমানভাবে দায়ী হবে। সেই ক্ষেত্রে হলো কত? 149। বুঝেন কিনা? ধরেন 34 আর 149-এর একটা ভালো উদাহরণ দেই। এটা হচ্ছে এরকম, হয়ে গেছে কাজ, কারেন্ট চলে গেছে। 34 না 149? ওই যে যারা কারেন্ট নিছে ওরা পূর্ব পরিকল্পনা করে নিলে 34। আর যদি এই যে ঝড় বৃষ্টি বাতাস আসছে হঠাৎ করে নিছে। এ আলম ভাই আপনি আর যান নাই না? আচ্ছা, যারা শুনতে কথা শুনতে পাচ্ছেন সবাই একটু জানান শুনতে পাচ্ছেন কিনা। হ্যালো। শোনা যাচ্ছে? শোনা আচ্ছা এখানে যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার? ঠিক আছে, এখানে ঝড় শুরু হয়েছে তো ইলেকট্রিসিটি নাই, যাই হোক আপনার পড়ি দেখেন। তো আমি একটা উদাহরণ দেই তাহলে ভালো বুঝবেন যে 34 আর 149। ধরেন কবর থেকে লাশ উত্তোলন করতে আসছে, ফৌজদারি কার্যবিধির 176-এর 2 ধারায় ডিজ ইন্টার ক্রপসেস, কবর থেকে লাশ উত্তোলন মনে আছে কিনা আপনাদের? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট আদেশ দিলে কবর থেকে লাশ উত্তোলন করতে পারে। এখন রসুলপুর গ্রামে ধরেন কবর থেকে লাশ উত্তোলন করতে গেছে। এখন গ্রামবাসী যারা আছে, গ্রামবাসী যারা আছে তারা আগে থেকে পরিকল্পনা করে রাখতে যে এই গ্রামে যদি কোনো পুলিশ বা প্রশাসনের লোকজন এই লাশ উত্তোলন করতে আসে তাহলে আমরা এই লাশ উত্তোলন করতে দেব না। এরা আগে থেকে পরিকল্পনা করে রাখছে। এবং যখন প্রশাসনের লোকজন পুলিশ টুলিশ গেছে, যাওয়ার পরে ঠিকই গ্রামবাসী প্রোটেস্ট করছে,
যে আমরা এই কবর থেকে লাশ উত্তোলন করতে দিব না। শুধু প্রোটেস্টই করে নাই, সরকারি কর্মকর্তারে হালকা আঘাতও করছে। বুঝতে পারছেন? এখন সরকারি কর্মকর্তারে ধরেন আঘাত করা তার দায়িত্ব থেকে বিরত রাখার উদ্দেশ্যে এটা 332 ধারার অপরাধ। 332 সামনে আমরা পড়বো। তাহলে এই যে যে গ্রামবাসী আঘাত করছে, ওই জায়গা তো গ্রামবাসী একা ছিল না, অনেক লোক ছিল। তাহলে এই জায়গায় সবাই মিলে অপরাধটা করতে 332-এর, কিন্তু তাদের সবাইরে সমানভাবে দায়ী করার জন্য এই জায়গায় 34 ধারা আনতে হবে। কেন? কারণ আগে থেকে তাদের কি ছিল? পূর্ব পরিকল্পনা ছিল। এই জন্য তারা সবাই যে অপরাধটা করছে এই অপরাধে সবাইরে সমানভাবে দায়ী করার জন্য আসবে কত? 34। বুঝা গেছে? কিন্তু সেম উদাহরণ যদি এরকম হতো যে কবর থেকে লাশ উত্তোলন করতে আসছে, কেউ জানে না, হঠাৎ করে তারা সবাই মিলে বাধা দিছে, এবং বাধা দেওয়ার পরে অন্যান্য গ্রামবাসীও সবার সাথে একসাথে যোগদান করতে, তাহলে এই ক্ষেত্রে 332ই হয়েছে, বাট তাদের সবাই সমানভাবে দায়ী করার জন্য আসবে কত? 149। বুঝছেন? তাহলে প্রি প্ল্যান থাকলে 34, প্রি প্ল্যান না থাকলে 149। এইটুকু বুঝছেন? আবার কোন উদাহরণে মানে কোন ক্ষেত্রে 34ও থাকতে পারে, 149 দুইটাই থাকতে পারে। কেমনে? যদি এরকম হতো যে গ্রামের 5 জন জানে যে কবর থেকে লাশ উত্তোলন করতে আসবে, তারা 5 জনে মিলে পরিকল্পনা করছে যে আমরা একটা ওই জায়গা সহিংসতা ঘটাবো আর কি। তো তারা 5 জনে মিলে প্রোটেস্ট করছে। এখন তাদের ওই প্রোটেস্ট দেখা গ্রামবাসী কয়েকজন আছে, তারা আগে থেকে কিছু জানে না, তারাও তাদের তালে তাল দিছে। ওই 5 জনকে দায়ী করতে ব্যবহৃত হবে কত? 34। আর যে গ্রামবাসী আছে তাদের সবাইরে যোগ করার জন্য আসবে কত? 149। তাহলে একই মামলায় চার্জ গঠন হবে 332-এর সাথে 34 এবং 149। বুঝতে পারছেন? তাহলে কোন মামলায় 34 থাকবে, কোন মামলায় কি 149 থাকবে, আর কোন মামলায় 34 149 দুইটাই থাকতে পারে। আশা করি বুঝতে পারছেন। এখন আপনাদের মধ্যে আরেকজনের একটা ভুল ধারণা আছে। আপনারা ভাবেন যে 5 জন হইলেই 149, চোখ বন্ধ করিয়া। অনেকের ভুল ধারণা আছে, তারা ওই 5 জন দেখে 149 বলেন। ভাই, 5 জন থাকলে যদি পূর্ব পরিকল্পনা থাকে তাহলে তো 149 না, তাহলে কত? 34। আর 5 জনে মিলে অপরাধ করছে কিন্তু পূর্ব পরিকল্পনা নাই, তাহলেই হলো 100। বুঝতে পারছেন কি দিনেশ? ঠিক আছে, যাক, দিনেশ ভুল ধরতে পারে নাই আমার। যাক, তাহলে আমরা আসি আহ ওই 4 নাম্বারটাই দেখেন। 4 নাম্বার, যে ক্ষেত্রে কোনো ব্যক্তি অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য দায়ী হয়, কত দ্বারা? 120। অপরাধমূলক ষড়যন্ত্র আমরা সামনে তো পড়বোই, বাট আমি একটু বলে দিই যে অপরাধমূলক ষড়যন্ত্র আসলে কি। অপরাধমূলক ষড়যন্ত্র হলো যে যখন 34 তো আমরা জানি 2 বা ততোধিক ব্যক্তি ছিল, পরিকল্পনা ছিল, অপরাধটা অবশ্যই সংগঠিত হয়েছে, সবাইরে সমানভাবে দায়ী করার জন্য আসবে কত? 34। কিন্তু যদি এরকম হয় 2 বা ততোধিক ব্যক্তি ছিল, পূর্ব পরিকল্পনা ছিল, তারা কিন্তু তারা কাজটা বাস্তবায়ন করতে পারে নাই, তার আগে ধরা পড়ে গেছে, তাহলে তাদের কাজটা তো হয় নাই, কিন্তু তারা ওই কাজের জন্য যে কাজের জন্য দায়ী হবে সেটা হলো কি? অপরাধমূলক ষড়যন্ত্র। বুঝছেন? আবার কাজ হোক বা না হোক, এই যে যে 2 বা ততোধিক ব্যক্তি যে পূর্ব পরিকল্পনা করলো, এটাই কি? অপরাধমূলক ষড়যন্ত্র। বুঝতে পারেন কিনা? আর যদি কাজ হয়ে যায় তাহলে সবাই দায়ী করতে ব্যবহৃত হবে কত? 34। বুঝেন কিনা? তাহলে 2 বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা করতে কোনো অপরাধ করার জন্য, শেষ পর্যন্ত অপরাধটা করতে পারে নাই, তাহলে সবাই দায়ী হবে অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য। আর 2 বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা ছিল, অপরাধটা করছে, তাহলে তারা সবাই দায়ী হবে ওই অপরাধের ধারার সাথে, কত ধারা? 34 হবে। তাহলে 34, 149, 120 খ। বুঝছেন? এবার আসি আমরা 109। 109তে কি বলতেছে? 109 হলো প্ররোচনা। প্ররোচনা খুব সহজ, খুব ভালোভাবে আমরা সামনে পড়বো। প্ররোচনা হলো একজন আর একজনকে কোনো অপরাধ করার জন্য বলছে। আমি যদি আপনাদের বলি যে যান আগামীকাল গিয়ে আপনারা বাংলাদেশ বার কাউন্সিলে ভাঙচুর করেন, এখন আমার আমার কথাই আপনারা ভাঙচুর করেন বা না করেন, আমি যে আপনাদের সহায়তা করলাম, প্ররোচিত করলাম, আমি শাস্তি পাবো কততে? 109। এখন 109 অবশ্যই অপরাধটা সংগঠিত হতে হয়। 109-এর অনেক রূপ আছে, যে অপরাধ যদি করে তাহলে এক এক ধরনের শাস্তি, অপরাধ যদি না করে তাহলে এক ধরনের শাস্তি। বাট 109 যেটা, সেটা হলো আপনি ওই প্ররোচনা ফলে যদি অপরাধটা সংগঠিত হয়ে থাকে। বুঝছেন? আর সবশেষে 5 নাম্বারটা একই রকম, সবশেষে বলে খুন সহ ডাকাতি, কত? 393। আপনারা ডাকাতি তো আমরা খুব বিস্তারিত ভাবে পড়বো সামনে, জাস্ট আপাতত সবাই জানেন যে ছিনতাই কি। খালি চোখে জানেন যে ছিনতাই হলো কারো জিনিসপত্র জোরপূর্বক নিয়ে যাওয়া, ভয় দেখায় নিয়ে যাওয়া, তাই না? 4 জন ব্যক্তি পর্যন্ত যদি ছিনতাই করে, এটা বলে দস্যুতা। আর
পাঁচজনে মিলে চিন্তাই করলে সেটা হয়ে যায় কি? ডাকাতি। ডাকাতি। বুঝছেন? পাঁচজনে মিলে চিন্তাই করলে কি? ডাকাতি। তাহলে ভাই, যদি ডাকাতি করতে গিয়ে কোনো একজন সদস্য কোনো একজন আরেকজন মানে ডাকাত দলের কোনো একজন যদি খুন করে, তাহলে সবাই সমানভাবে দায়ী হবে। তাতে ওই ডাকাত দলের সবার খুন করার অভিপ্রায় থাকুক বা না থাকুক। কারণ ডাকাত দল, এখানে কয়েকটা উদাহরণ মনে রাখবেন। ডাকাত দল বাসা থেকে পরিকল্পনা করে গেছে যে ভাই আমরা ডাকাতি করব, ঠিক আছে, কিন্তু ডাকাতি গিয়ে করতে গিয়ে কোনো খুন খারাপি করব না। তো ওই ডাকাত দলের মধ্যে একজন আছে বদরাগী, সে ডাকাতি করতে গেলেই গুলি দিতে তার মন চায়, সে ধরেন গুলি একটা দিছে, বাকি চারজনের সম্মতি ছিল না, তবুও সবাই সমানভাবে দায়ী হবে খুন সহ ডাকাতির জন্য। কত ধারা? 396 ধারা। বুঝছেন? যদি এরকম হয়, তারা ডাকাতি করতে গেছে, একজন গুলি করতে গেছে, বাকি চারজন বলতেছে ভাই তুমি ডাকাত, তুমি গুলি করো না, গুলি করো না, আমরা মাল জিনিস নিয়ে চলে যাই, কিন্তু সে গুলিও করছে, বাকি চারজনের সম্মতি ছিল না ওই মুহূর্তে, তবুও সবাই সমানভাবে দায়ী হবে। কত ধারা? 396। এবং একটা জিনিস মনে রাখবেন, যে 396 কাছে, 396 ধারার সাথে কখনো 34 লাগবে না, কখনো 302 লাগবে না। মানে 34 তো আমরা সবাইকে সমানভাবে দায়ী করার জন্য আনি। তো যদি কোনো ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে ডাকাতি করতে গিয়ে খুন করে, তাহলে শুধু 396 ধারায় মামলা হবে, 302ও লাগবে না, 34ও কি লাগবে না। বুঝতে পারছেন? তাহলে খুন সহ ডাকাতিতে খুনের পরিকল্পনা থাক বা না থাক, সর্বদাই মামলা হবে কত ধারায়? 393 ধারায়। এই যে যে ধারাগুলো পড়লাম, এই ধারাগুলোই হচ্ছে আপনার ভিকারিয়াস লায়াবিলিটি। বুঝতে পারছেন? নির্মল একটা প্রশ্ন করছে, যে নির্মল একজনকে বলতেছে যে আমি আগামীকাল অমুকের মোটরসাইকেলটা চুরি করব, মানে আরেকজনকে জানাচ্ছে। এটা অপরাধমূলক ষড়যন্ত্র না। অপরাধমূলক ষড়যন্ত্র যখন দুইজনেরই চুরি করার অভিপ্রায় থাকবে, পরিকল্পনা করতেন কিন্তু শেষমেশ করতে পারেন নাই। বুঝছেন? যাই হোক, এই জিনিস আমরা সামনে পড়বো। এখন আমরা 34 থেকে এই অধ্যায়টা পড়বো। দেখেন, কমন ইন্টেনশন এন্ড জয়েন্ট লাইবিলিটি। অভিন্ন অভিপ্রায় বা কমন ইন্টেনশন কত ধারা? 34 ধারা। 35 ধারা দেখেন, ওই যে টেবিলের ভিতরে অপরাধজনক জ্ঞান এবং অভিপ্রায়, ক্রিমিনাল নলেজ এন্ড ইন্টেনশন নিয়ে অপরাধ করলে এর পাশে লেখেন ব্র্যাকেটে একই অভিপ্রায়। কি লিখবেন? 35-এর ঘরে লেখেন একই অভিপ্রায়। লিখছেন? আচ্ছা শুনেন, অভিন্ন অভিপ্রায় তো জানেন, যে দুই বা ততোধিক ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে যদি কোনো অপরাধ করে, তাহলে সবাইকে দায়ী করার জন্য আসবে কত? 34। 35-এর একই অভিপ্রায়টা কি? একই অভিপ্রায় শুনেন, একই অভিপ্রায় দুই বা ততোধিক ব্যক্তি করতে, অপরাধী করতে, বাট তাদের মধ্যে কোনো পূর্ব জানাশোনা ছিল না। একজনের বাড়িতে চুরি করতে গেছে ধরেন দুইজন, দুইজন আগে থেকেই পরিকল্পনা করে গেছে যে আমরা অমুকের বাড়িতে চুরি করবো এবং চুরি করতে, তাহলে তাদের 379-র সাথে আসবে কত? 34। কিন্তু একজনের বাড়িতে দুইজন চুরি করতে গেছে, দুই চোর দুই অঞ্চলের, একজন আর একজনের চিনুক বা না চিনুক, তাদের নিজেদের মধ্যে কোনো অভিন্ন অভিপ্রায় ছিল না, কিন্তু ওই বাড়িতে চুরি করতে গিয়ে দুইজনই ধরা পড়ছে। তাহলে সেই ক্ষেত্রে ওই দুইজনের বিচারও একসাথে করা যাবে, কিন্তু সেই ক্ষেত্রে 379-র সাথে আসবে হলো 35। একই অভিপ্রায়। বুঝেন কিনা? ধরেন 2024 সালের 5ই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয়, তখন গণভবনে একটা লুটপাট হয়েছে না, অনেক জিনিসপত্র নিয়ে গেছে। তাহলে ওই জায়গায় যারা পূর্ব পরিকল্পনা করে গেছিল, তাদের দায়ী করার জন্য আসবে কত? 34। আর যারা নিজেদের মতো করে গেছে, যার যার তার তার, ওদের সবাইকেও দায়ী করার জন্য কত? 35। বুঝেন কিনা? অভিন্ন অভিপ্রায় আর একই অভিপ্রায়। এই আখিনুর, একই অভিপ্রায় কারে বলে? আপনি একটা উদাহরণ দেন, জোরে বলবেন, জোরে। একই অভিপ্রায় হলো যারা অপরাধ, মানে পাঁচ বা ততোধিক ব্যক্তি এখানে অপরাধ করতে গেছিল। কয়জন? পাঁচজন। 5 জন।
তাদের 5 জন কি ছেলে না মেয়ে? ওজন কত কেজি করে? এটা ওরকমের না। কোন এলাকার? এই মিলন বলেন, মিলন উনি কি ঠিক কিনা, ঠিক না বে ঠিক? আমাদের হুজুররা খালি বলে ঠিক কিনা বলেন, আমিও বলি ঠিক কিনা বলেন, ঠিক না বে ঠিক বলেন। 34 35-এ পাঁচের কথা তো নাই। 34 35-এ কয়জন? দুই বা ওই কৃষি পূর্ব পরিকল্পনা থাকবে না। 34-এ কয়জন? দুই বা তত দেখবে। দুই বা ততোধিক, 5 জন তো 149। জি স্যার, জি স্যার। বুঝছেন? এবার বলেন, 34-এ হলো তাদের মধ্যে আগে থেকে পরিকল্পনা ছিল। ধরেন আপনি আর মিলনের কথাই বলি। আপনি আর মিলন অন্তরঙ্গ বন্ধু, এই শুনেন, উনি আর মিলন অন্তরঙ্গ বন্ধু। এখন উনরা দুইজন, অপরাধ না, আমি জাস্ট একটা ঘটনা বলতেছি, উনরা দুইজন পরিকল্পনা করে কাশেমের হোটেলে খাইতে গেছে। পরিকল্পনা করি। পরিকল্পনা করে গেছে যে কাশেমের হোটেলে খাবো। এটা হলো 34। 34। বুঝছেন? আর দুই বন্ধু, তারা কাউরে জানাই নাই যে ওর বিল আমার দেওয়া লাগবে না, আমি যাই আগে আগে খেয়ে আসি। এখন যাই দেখে কি যে মিলনও খাচ্ছে, আখিনিরও খাইতেছে। এটা হলো কত? 35। বুঝতে পারছেন? মানে নিজেদের মধ্যে আগে থেকে কোনো যোগসূত্র ছিল না, তাহলে হলো কত? 35। আর আগে থেকে যোগাযোগ ছিল, এটা কত? 34। ধন্যবাদ। তাহলে আমরা এই নিচে একটু 37 38 এগুলো পড়বো, আগে একটু 34 ধারাটা একটু পড়ি। দেখেন 34 ধারাকে অলরেডি পড়ছি, তারপরে এই জায়গায় একটু বলি। পড়ি যে 34 ধারায় বলা হয়েছে, গোল দিবেন যখন দুই বা ততোধিক ব্যক্তি, কজন ব্যক্তি, দুই বা তত তাদের অভিন্ন অভিপ্রায় বাস্তবায়ন করার জন্য কোনো অপরাধমূলক কাজ করে, অভিন্ন অভিপ্রায় গোল দেন। দুই বা ততোধিক ব্যক্তি অভিন্ন অভিপ্রায় ছিল, অভিন্ন অভিপ্রায় মানে কি? পূর্ব পরিকল্পনা। অপরাধমূলক কাজ করে মানে কাজটা অবশ্যই কি সংগঠন করছে। তখন তাদের প্রত্যেকে উক্ত অপরাধমূলক কাজের জন্য এমন ভাবে দায়ী হবে যেন সেই কাজটি নিজে একা করেছিল। বুঝতে পারছেন? তাহলে অভিন্ন অভিপ্রায়ের শর্ততে আমরা চলে আসি, শর্ত। আর অভিন্ন অভিপ্রায়ের ইংরেজিতে কি বলতেছে? কমন ইন্টেনশন। কমন ইন্টেনশন। শর্ত দেখেন, ওই যে 1 নম্বর শর্ত দেখেন, সর্বনিম্ন কয় বা ততোধিক ব্যক্তি, দুই বা ততোধিক ব্যক্তি, তারা কোনো একটি অপরাধজনক কাজ কি করবে। অভিন্ন অভিপ্রায় বাস্তবায়নে তারা এমন অপরাধজনক কাজ করবে, মানে অভিন্ন অভিপ্রায় বাস্তবায়নে মানে হলো তাদের পি প্ল্যান আছে। অপরাধজনক কার্যটি সংগঠনে তাদের সকলের গোল দিবেন, অংশগ্রহণ থাকবে। সকলের কি থাকবে? অংশগ্রহণ থাকবে। অর্থাৎ দলগতভাবে অপরাধ সংগঠনে প্রকৃত অংশগ্রহণ করা, এটা যথেষ্ট যদি সে নিকটে কোথাও দাঁড়িয়ে থাকে, যেমন সে গেটে পাহারাদার হিসেবে দাঁড়াতে পারে বা তার সহযোগীদেরকে আসন্ন কোনো বিপদের বিষয়ে অবগত করতে পারে। আর সবার কি এক জায়গায় উপস্থিত থাকা লাগবে? না, এক জায়গায় উপস্থিত থাকতেও পারে, নাও পারে। এটাই কত? 34। কিন্তু অংশগ্রহণ থাকবে। এই জায়গা আর পড়বো না, কেস রেফারেন্স রেফারেন্স যা যা আছে কিছুই পড়বো না। তারপরে জেনে রাখা ভালো, পরের পেজের দ্বিতীয় পয়েন্টটা দেখেন। 34 ধারা হলো সাক্ষ্য আইনের একটা নীতি, মাত্র আন্ডারলাইন করেন। 34 ধারা সাক্ষ্য আইনের একটা নীতি, এটা কোনো স্বতন্ত্র বা মৌলিক অপরাধ না, মানে শুধু 34 ধারায় কোনো মামলা করা যায় না, এটা মনে রাখতে হবে। আর এবার আসেন, একই অভিপ্রায় বা অভিন্ন অভিপ্রায় পাইছেন? একই অভিপ্রায়, সিমিলার ইন্টেনশন, এর উপরও লেখেন ধারা 35। একই অভিপ্রায় সিমিলার ইন্টেনশন ধারা কত? 35। আর অভিন্ন অভিপ্রায় কমন ইন্টেনশন উপর লেখেন ধারা কত? 34। 3 নাম্বার লাইন থেকে দেখেন, 3 নাম্বার লাইন, যেমন 4 জন ব্যক্তি চুরি করার অভিপ্রায় থাকতে পারে কিন্তু চুরির বিষয়ে তাদের মধ্যে কোনো পূর্ব আলোচনা হয়নি, তারা একই দিনে একই স্থানে চুরি করতে গেল, এই ক্ষেত্রে তাদের যে চুরি করার অভিন্ন অভিপ্রায় আছে তা বলা যাবে না, তাদের অভিপ্রায় কি একই। যদি এই 4 জন ব্যক্তি তাদের এই একই অভিপ্রায় বা চুরির বিষয়টি নিয়ে পূর্ব পরিকল্পনা করতো, তাহলে তাদের মধ্যে চুরি করার অভিন্ন অভিপ্রায় সৃষ্টি হতো। তখন 34। আমাদের দেশের প্রেক্ষাপটে মামলাগুলো এমন ভাবে সাজানো হয়, উকিল সাহেব বলেন, পুলিশ বলেন, তারা কখনোই 35 ধারার ব্যবহার করে না। তারা মামলাটা সাজায় কোন ভাবে? 34 দিয়ে। বাট 35ও কিন্তু যোগ করা যাবে।
তাহলে আমরা যদি 34 আর 149-এর পার্থক্য যদি দেখি, দেখেন 34-এ প্রি প্ল্যান আছে, 149-এ প্রি প্ল্যান নাই। এই যে দেখেন, পরিকল্পনা নাও থাকতে পারে। তারপরে 34-এর সংখ্যা কত? 2 বা ততোধিক। 149-এ কত? 5 বা ততোধিক। তারপরে দেখেন অংশগ্রহণ, 34-এ অবশ্যই প্রকৃত অংশগ্রহণ, অ্যাকচুয়াল পার্টিসিপেশন থাকতে হবে। আন্ডারলাইন করবেন, এই ক্ষেত্রে উপস্থিতি গুরুত্বপূর্ণ না, অর্থাৎ উপস্থিতি থাকতেও পারে নাও পারে, কিন্তু 149-এ কি থাকতে হবে? উপস্থিতি। অংশগ্রহণ থাকতেও পারে নাও পারে। স্বতন্ত্র অপরাধ, কোনোটাই স্বতন্ত্র অপরাধ না, 34ও না 149ও না। পাঠ 149-এর ঘরে লেখেন যে, যদিও এখানে লেখা আছে স্বতন্ত্র অপরাধ, বাট অ্যাকচুয়ালি কোনোটাই স্বতন্ত্র অপরাধ না, কিন্তু লিখবেন যে 149-এ অবশ্যই বেআইনি সমাবেশ থাকে। 149-এ অবশ্যই বেআইনি সমাবেশ থাকে। মানে 149 যে জায়গায় আছে সেই জায়গায় আর কোনো অপরাধ থাক বা না থাক, একটা অপরাধ অবশ্যই আছে। সেই অপরাধটা কত? বেআইনি সমাবেশ। এই নির্মল, এই জায়গায় বিগত বছরের প্রশ্ন 3 নাম্বার প্রশ্নটা জোরে পড়েন, অনেক জোরে। স সহ 5 ব্যক্তি হ্যাঁ। সকে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পিত দিন হুম। দিন তারিখ ও সময়ে হুম। তারা সকলে মিলে হুম। সকে হত্যা করে। হুম। চ সহ হুম। উক্ত ব্যক্তির বিরুদ্ধে হুম। পেনাল কোডের 302 ধারার সাথে নিম্নের কোন ধারাটি প্রাসঙ্গিক? তাদের পরিকল্পনা আছে, হুম। তাহলে তো কত থাকবে? 34। 34। 35-এ আসেন, ওই পাশে। 35-এর জাস্ট টাইটেলটা দেখেন, অপরাধমূলক জ্ঞান এবং অভিপ্রায়। ব্র্যাকেটে লিখে রাখেন একই অভিপ্রায় বা সিমিলার ইন্টেনশন। একই অভিপ্রায় বা সিমিলার ইন্টেনশন। একই অভিপ্রায় বা সিমিলার ইন্টেনশন। সিমিলার ইন্টেনশন, আর কিছু পড়বো না। এ জায়গা যা আছে সব বাদ। জাস্ট মনে রাখবেন একই অভিপ্রায় কি, এটা বুঝতেন না? আর কিছু পড়তে যাবেন না এর মধ্যে। তারা 36-এ আসেন, আংশিক কার্য এবং আংশিক কার্যবিরতির দ্বারা সাধিত ফলাফল। আংশিক কাজ করবে আর আংশিক কার্যবিরতি, মানে আপনি একটু পড়ি, যখন কোনো অপরাধ কোনো আংশিক কার্য বা আংশিক কার্যবিরতির ফলাফল, সেক্ষেত্রে উক্ত অপরাধটি কোনো সম্পূর্ণ কার্য বা কার্যবিরতির মাধ্যমে সাধিত হয়েছে মর্মে গণ্য হবে, এবং সম্পূর্ণ কার্য বা কার্যবিরতির দ্বারা কোনো অপরাধ করলে কোনো ব্যক্তি যেভাবে দায়ী হতো, আংশিক কার্য বা কার্যবিরতির দ্বারাও অপরাধ করলেও অনুরূপভাবে দায়ী হবে। মানে হলো, একজন ব্যক্তি ধরেন আর একজন ব্যক্তিরে হালকা মারপিট করছে, ওই মারপিটে তার মারা যাওয়ার কথা না, মারপিট করে তারে 2 দিন আটকায় রাখছে, পরে সে না খাইতে পারে মারা গেছে। তাহলে এই জায়গায় আংশিক কার্য হলো মারপিট করা, আর কার্যবিরতি হলো কি? না খাইয়ে রাখা। তাহলে এই যে যে সেই লোকটা মারা গেছে, ধরে নেওয়া হবে সে পুরোটাই মারপিট করে মারছে, তাহলে ধরে নেওয়া হবে পুরোটাই সে না খাইয়ে মারছে। বুঝছেন? এটাই কত ধারা? 36 ধারা। এই যে উদাহরণটা দেখি, এ বি কে হত্যার জন্য অভিযুক্ত। এ বি কে স্বেচ্ছায় হত্যা করেছে আংশিক খাদ্যদান হতে বিরত রেখে, মানে তারা খাইতে দেয় নাই, এবং আংশিক ভাবে তাকে মারধর করে। এই ক্ষেত্রে এ এবং বি, এ বি কে হত্যার জন্য কি হবে? দায়ী হবে, এবং ধরে নেওয়া হবে হয় সে পুরোটাই না খাইয়ে মারছে, নাহলে পুরোটাই তারে কি মারধর করে মারছে। বুঝছেন? তাহলে 36 আমি মনে রাখবো কি দিয়ে? আংশিক কার্য। আংশিক কার্য আর আংশিক কার্যবিরতি। 37 ধারা দেখেন। আচ্ছা দেখেন, 37 ধারা আমরা পড়ি। 37 ধারা হলো কতিপয় কার্যের একটি সম্পাদনের মাধ্যমে অপরাধের সহযোগিতা করা। কতিপয় কার্য শব্দটা বলতেন, কতিপয় কার্যের একটি সম্পাদনের মাধ্যমে অপরাধের সহায়তা করা, মানে আপনারা 2 বা ততোধিক ব্যক্তি একটা পরিকল্পনা করছে যে, দিনেশ আর আমাদের আরিফ সাহেব পরিকল্পনা করছে যে, দিনেশ আর আরিফ পরিকল্পনা করছে যে তারা
একজন ব্যক্তিকে, যে দিনেশ বলতেছে যে তুমি একদিন ওই দুপুরবেলা খাওয়াইতে নিয়ে যাবা, আমি একদিন লাঞ্চ করাইতে নিয়ে যাব, এবং আমরা যেদিনই লাঞ্চ করাই না কেন ওনারে প্রতিদিন খাবারের সাথে হালকা হালকা বিষ দিব, যাতে তারে আস্তে আস্তে মেরে ফেলা যায়। তো তারা কি দুইজনে একসাথে কাজ করার জন্য পরিকল্পনা করছে? না, আংশিক কতিপয় কাজের মাধ্যমে। এখন ধরেন দিনেশ প্রথম দিন নিয়ে হালকা বিষ খাওয়াইছে, মরে নাই। দ্বিতীয় দিন নিয়ে আরিফ খাওয়াইছে, দ্বিতীয় দিনের বিষ খেয়ে সে মারা গেছে। তাহলে এই জায়গা মূলত আরিফের বিষ খাওয়ানোতে মারা গেল, কিন্তু এই কাজের পরিকল্পনার অংশ প্রথম দিন তো দিনেশও খাওয়াইছিল। তো এই ক্ষেত্রে কিন্তু আরিফের সাথে দিনেশ, মানে আরিফের সাথে দিনেশও দায়ী হবে। বুঝছেন? যদি এরকম হতো যে প্রথম দিনই দিনেশ খাওয়ানোর সাথে সাথে ওই লোক মারা গেছে, ওনার হজম ভালো না, ওই দিনই খেয়ে ওই লোক মারা গেছে, আরিফের আর খাওয়ানো লাগে নাই, তাইলে কি আরিফ তো এই হতো কিনা বলে? কত তাও অবশ্যই এই হতো। কত দ্বারা? 37 দ্বারা। 37 দ্বারা। কতিপয় কার্যের মাধ্যমে কত দ্বারা? 37 দ্বারা। এখন আপনি যদি বলেন যে স্যার তাহলে 34 আর 37-এর মধ্যে পার্থক্য কি? একই তো লাগে, একই লাগে, বাট 34-এর একটা আপডেটেড ফর্ম হচ্ছে 37। 34-এর এক্ষেত্রে 34 হতো তখন যে দুইজনে মিলে একই সাথে বিষ খেয়ে মারতে চাইছেন। বুঝছেন? একই সময় দুইজনে মিলে একসাথে বিষ খাওয়াইয়া মারতে চাইছেন, তাহলে আসতো কত? 34। আর আপনারা বিষ খাই মারতে চাইছেন কিন্তু পার্ট বাই পার্ট, দাবে দাবে কাজ ভাগ আছে ধাপে ধাপে, তাহলে হবে কত? 37। বুঝতে পেরেছেন? এই যে দেখেন যে কতিপয় কাজের মাধ্যমে কোনো অপরাধ সংগঠন করা হয়, সেক্ষেত্রে যে ব্যক্তি একাকী বা যৌথভাবে অন্যের সাথে উক্ত কাজসমূহের যে কোনো একটি কাজও করার মাধ্যমে উক্ত অপরাধ সংগঠনে ইচ্ছাকৃতভাবে সহযোগিতা করে, সেক্ষেত্রে সহযোগিতাকারীও উক্ত অপরাধের জন্য দায়ী হবে। অপরাধজনক কাজে সহযোগিতা একটি অপরাধ, এবং ফলশ্রুতিতে কোনো অপরাধে অভিযুক্তকে ইচ্ছাকৃত সহযোগিতাও কি শাস্তিযোগ্য অপরাধ। আমরা একটা উদাহরণ পড়ি, উদাহরণটা পড়লে ভালো বুঝবেন। দেখেন, এ ও বি আলাদা আলাদা ভাবে ও ভিন্ন ভিন্ন সময় অল্প মাত্রার বিষ প্রয়োগ করে চন্দনকে হত্যার জন্য একমত হয়। আরিফ আর বিথিকা ধরেন কারে হত্যা করতে চাইছে? চন্দন রে। আরিফ ও বিথিকা চন্দনকে খুন করার লক্ষ্যে চুক্তি মোতাবেক চন্দনকে বিষ প্রয়োগ করে। চন্দনের উপর প্রয়োগকৃত কতিপয় মাত্রার বিষের প্রভাবে চন্দন মৃত্যুবরণ করে। যদিও আরিফ ও বিথিকা এর কার্য পৃথক, কারণ তারা পৃথক পৃথক ভাবে ও ভিন্ন ভিন্ন ভাবে বিষ প্রয়োগ করেছে, তথাপি তারা চুক্তি মোতাবেক খুন সংগঠনে স্বেচ্ছায় সহযোগিতা করেছে। এই কারণে তারা উভয়ই উক্ত খুনের জন্য কি হবে? দায়ী হবে। 2022 সালের বার কাউন্সিল পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল, দেখেন যে এক্স ও ওয়াই জেড কে পৃথক সময় ক্ষুদ্রমাত্রার বিষ প্রয়োগে খুন করার জন্য চুক্তি করে মোতাবেক বিষ প্রয়োগ করে। এক্স ও ওয়াই পৃথক সময়ে, যে একদিন এক্স খাওয়াবে আর একদিন ওয়াই খাওয়াবে, কিন্তু এক্স এর প্রদত্ত বিষের মাত্রার কারণে জেড মারা যায়। প্রথম যেদিন এক্স খাওয়াইতে সেই দিনই কাজ শেষ। উক্ত মৃত্যুর জন্য কে দায়ী হবে? শুধু এক্স নাকি শুধু ওয়াই না উভয়? উভয়। কত দ্বারা? 37। বুঝতে পারছেন? তাহলে অভিন্ন অভিপ্রায় 34, সিমিলার ইন্টেনশন একই অভিপ্রায় 35, আংশিক কার্য আংশিক কার্য বিরত 36, কতিপয় কার্যের মাধ্যমে কোনো অপরাধ সংগঠন কত? 37। এবং এই যে যে ধারাগুলো আপনারা শিখে যাচ্ছেন, এগুলা শুধু প্রিলির জন্য না, এগুলা আপনার কাজে লাগবে গিয়ে লিখিততে। জি। তো তারপরে আমরা এখানকার এই অধ্যায়ের সর্বশেষ ধারাটা যদি দেখেন, অপরাধজনক কাজে জড়িত ব্যক্তিগণ বল দিবেন ভিন্ন ভিন্ন অপরাধের জন্য দোষী হতে পারে, ধারা 38। 38-এর মূল কথা হলো ভাই যে অপরাধ হইছে একটা, কিন্তু দুইজন শাস্তি পাবে দুই রকম। তার আগে আমি একটু বুঝাই যে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির পরিকল্পনা করে হত্যা করে সেটা বলে খুন, আর একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির রাগ হয়ে হত্যা করে, হঠাৎ রাগ হয়ে, সেটা হলো নিন্দনীয় অপরাধ। এখন ধরেন আরিফ এবং বিথিকার মধ্যে হঠাৎ ঝগড়া লাগছে, কারণ আরিফ হঠাৎ উত্তেজিত হয়ে বিথিকার একটা আপত্তিকর কথা বলছে, আরিফ উত্তেজিত হয়ে বিথিকার দিকে তেড়ে যাচ্ছে, যে আঘাত করতে যাচ্ছে, ধরেন মারবে। তা এখন পাশে ছিল দিনেশ। দিনেশ আরিফরে বলছে যে নে এটি নিয়ে দে, এই যে ইট আছে ইট নিয়ে দে, না এই যে বাঁশ আছে বাঁশ ধরাই দিছে দিনেশ। তা দিনেশ কিন্তু দিনে আরিফ এই বাঁশ ধরতো না, ঠিক আছে, বা এই ইট আরিফ নিত না, কিন্তু দিনেশ তারে ধরাই দিছে। এবং আরিফ ঠিকই গিয়ে বিথিকার বাঁশ দিয়ে মাথায় বাড়ি দিছে, বিথিকা মারা গেছে। তাহলে এই জায়গা
মারা গেছে একজন, কিন্তু এই জায়গায় আরিফ যেহেতু রাগের বশবর্তী হয়ে কাজটা করছে, আরিফ দণ্ডিত হবে নিন্দনীয় নরহত্যার জন্য। দীনেশ কাজটা করছে প্রি প্ল্যান অনুসারে, ঠান্ডা মাথায়। মানে দীনেশ আগে থেকেই বিথিকার প্রতি একটা বিদ্বেষ ছিল, সে আগে থেকেই বিথিকার প্রতি রাগ আছে। দীনেশ যে কাজটা করছে, দীনেশ এ জায়গায় দায়ী হবে খুনের সহায়তার জন্য বা খুনের জন্য। আপাতত মনে রাখেন কিসের জন্য? খুনের জন্য। বুঝতে পারছেন? তাহলে অপরাধ হয়েছে একটা, বাট তারা শাস্তি পাবে কিভাবে? ভিন্ন ভিন্ন ভাবে বা ভিন্ন ভিন্ন অপরাধে সাজা পেতে পারে। যেরকম আমরা যদি একটু পড়ি, যে যে ক্ষেত্রে কতিপয় ব্যক্তি আহ কোনো অপরাধমূলক কার্য সংগঠনে নিয়োজিত বা জড়িত হয়, সেক্ষেত্রে সেই কাজের মাধ্যমে ভিন্ন অপরাধের দোষী সাব্যস্ত হতে পারে। আমরা যদি একটা উদাহরণ পড়ি, দেখেন গুরুতর উত্তেজনার এমন পরিস্থিতিতে আরিফ, দেখেন আরিফ জামানকে আক্রমণ করেছে, যে সে জামানকে হত্যা করলে, আন্ডারলাইন করবেন, সেটা খুন বলে গণ্য নয়, এমন নিন্দনীয় নরহত্যা হবে। আরিফ যদি জামানকে হত্যা করে, এটা খুন হবে না, কি হবে? নিন্দনীয় নরহত্যা। জামানের প্রতি বদরুলের বিদ্বেষ থাকা এবং তাকে হত্যা করার অভিপ্রায়ে কোনো প্রকার উত্তেজনা না থাকার পরেও জামানকে হত্যা করতে বদরুল আরিফকে সহায়তা করছে। ওই যে আরিফরে বলছে যে তুমি খালি হাতে মারি কি মজা পাবা, এটা নিয়ে যাও হাতে করে। এই ক্ষেত্রে যদিও আরিফ বদরুল উভয় জামানকে হত্যায় জড়িত, তথাপি বদরুল খুনের জন্য দোষী হবে, যেখানে আরিফ শুধুমাত্র কি নিন্দনীয় নরহত্যার জন্য দোষী হবে। তাহলে এটা হলো কত ধারা? 38 ধারা। মানে অপরাধ হইছে একটা, বাট দুইজন শাস্তি পাবে ভিন্ন ভিন্ন অপরাধে। এটাই কত ধারা? 38 ধারা। তো তাহলে আমরা 34 আবার বলে দিই। অভিন্ন অভিপ্রায় 34, একই অভিপ্রায় 35, আংশিক কার্য আংশিক কার্যবিরতি 36, কতিপয় কাজের মাধ্যমে সংগঠন 37, কাজ করছে একটা বা দুইজন, দুই ধরনের শাস্তি পাবে কত? 38। সেলফ প্র্যাকটিসের সব প্রশ্ন যেগুলা স্বাস্থ্যবান প্রশ্ন, এগুলা পড়তে যাবেন না। এ জায়গায় অনেক স্বাস্থ্যবান প্রশ্ন আছে, এগুলো পড়তে যাবেন না। আপনি 14, 15 এগুলা পড়লেই হবে। আর মূল থিমটা জেনে রাখবেন। বুঝছেন? কি জানবেন? 34 বুঝছেন কিনা, 35 বুঝছেন কিনা, আংশিক কার্যবিরতি কত? 36, কতিপয় কার্যবিরতির মাধ্যমে কত? 37। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে দিছি সবারটা। বুঝতে পারছেন? তাহলে 34 থেকে 38 পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন। অনলাইন অফলাইনে যে ভাই বোনেরা আছেন, কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। 34 থেকে 38। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার অভিন্ন অভিপ্রায় আর একই অভিপ্রায় এটার ভিতরে তুলনামূলক পার্থক্যটা কি? অভিন্ন অভিপ্রায়ের একই অভিপ্রায়, তাই? জি স্যার। ওই যে বললাম, একাধিকবার বললাম যে দুইজন ব্যক্তি পূর্ব পরিকল্পনা করে চুরি করতে গেছে, তাহলে তাদের দায়ী করার জন্য আসবে 34। আর দুইজন ব্যক্তি, তারা ধরেন একজন আর একজনকে চিনে না, বা চিনুক বা না চিনুক, তারা নিজেদের মতো করে গেছে, কিন্তু একই বাসায় চুরি করতে গেছে, তখন ওই দুইজনের বিচারও একসাথে করা যাবে। এটা হলো 35। আপনারা দুই বন্ধু, অপরাধ নাকি বোঝানোর জন্য, দুই বন্ধু পূর্ব পরিকল্পনা করছেন যে আমরা উকিল হবই, একসাথে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষা দিতে গেছেন, 34। আর একজন আর একজনকে বলেন নাই যে আপনারা অ্যাডভোকেটশিপের পরীক্ষা দিবেন, কিন্তু ওই জায়গা হলে গিয়ে সিট পড়ছে দুইজনের এক জায়গা। এটা হলো একই অভিপ্রায়। এটা কত? 35। বুঝছেন? আচ্ছা, আমরা একটু চলে আসি দণ্ড সম্পর্কিত। দেখেন পানিশমেন্ট, প্রথমে দেখেন এখান থেকে প্রশ্ন আসে যে শাস্তির বা দণ্ডের প্রকারভেদ, কাইন্ডস অফ পানিশমেন্ট। বিবিআই 53 ধারা বিবিআই দণ্ডবিধিতে 5 প্রকার দণ্ডের বা শাস্তির উল্লেখ আছে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে দণ্ডবিধিতে কয় প্রকার শাস্তির উল্লেখ আছে? 5 প্রকার। তো এই 5 প্রকারের মধ্যে প্রথম দেখেন মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ডের কি বলে? ডেথ সেন্টেন্স। এর আরেক নাম হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট।
মানে সর্বোচ্চ শাস্তি আর কি, কি মৃত্যুদণ্ড। তারপর দেখেন যাবজ্জীবন কারাবাস, ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, ব্র্যাকেটে লেখেন সর্বদা সশ্রম। যাবজ্জীবন কারাদণ্ড বা অনেকে জিজ্ঞাসা করেন স্যার কারাবাস আর কারাদণ্ড কি, কারাবাসও যা কারাদণ্ড তাই। তাহলে প্রথম যে সাজা সেটা মৃত্যুদণ্ড, তারপরে যাবজ্জীবন কারাবাস, এটা সর্বদা কি হবে, সশ্রম হবে। তারপরে দেখেন কারাবাস, কারাবাস আবার দুই প্রকার, ইমপ্রিজনমেন্ট দুই প্রকার, একটা হলো সশ্রম আর একটা কি বিনাশ্রম, সশ্রম আর বিনাশ্রম। তারপরে দেখেন সম্পত্তি বাজেয়াপ্ত, ফরফিচার অফ প্রপার্টি, তারপর হচ্ছে অর্থদণ্ড, ফাইন, বা অর্থদণ্ডে নিচে লেখেন জরিমানা। অর্থদণ্ডের আর এক নাম কি, জরিমানা। অর্থদণ্ড এবং ক্ষতিপূরণের মধ্যে পার্থক্য কি? অর্থদণ্ড পায় রাষ্ট্র আর ক্ষতিপূরণ পায় সংযুক্ত ব্যক্তি। বুঝতে পারছেন? তো জেনে রাখা ভালো, যদি দেখেন যে পেনাল কোডের অধীনে বেত্রাঘাত, হুইপিং এবং যাবজ্জীবন দেপান্তর, ট্রান্সপোর্টেশন ফর লাইফ অনুমোদিত সাজা না। আগে একটা সময় পর্যন্ত বেত্রাঘাত ছিল, এখন আর বেত্রাঘাত নাই। আর যাবজ্জীবন দ্বীপান্তর যেটা, আগে মানুষকে কারাগারে না রাইখা দ্বীপে পাঠাই দিত। কমলার বনবাস সিনেমা দেখছেন, আগে বনবাসে পাঠাইতো, তো সেটাই হলো দ্বীপান্তর। তাহলে এখন আর দ্বীপান্তর নাই, এখন দ্বীপান্তরের জায়গায় হবে হলো যাবজ্জীবন কারাবাস। আর এই জায়গা তাহলে বেত্রাঘাত এবং যাবজ্জীবন দ্বীপান্তর অনুমোদিত সাজা নয়। আবার লেখেন ক্ষতিপূরণ ক্রোক ও অনুমোদিত সাজা নয়, ক্ষতিপূরণ সম্পত্তি ক্রোক ও অনুমোদিত সাজা নয়, ক্ষতিপূরণ সম্পত্তি ক্রোক ও অনুমোদিত সাজা নয়। তাহলে শাস্তি কয় প্রকার, পাঁচ প্রকার। এই 53 ধারা বিবিআই বহুবার প্রশ্ন আসছে। এই আখিরুর, কারাবাস কত প্রকার? হ্যাঁ, কে কে? আর দণ্ড কত প্রকার? আর কারাদণ্ড, কারাদণ্ড কয় প্রকার? কারাবাস যা কারাদণ্ড তাই। যদি বলে শুধু দণ্ড কয় প্রকার, পাঁচ প্রকার। যদি বলে কারাদণ্ড কয় প্রকার, দুই প্রকার। তো বিগত বছরের প্রশ্ন পড়ে নিয়েন সব। 5 নম্বর প্রশ্নটা দেখেন যে এখান থেকে এই ধরনের প্রশ্ন আছে, আসে এসে থাকে যে পেনাল কোডের অধীন অনুমোদিত সাজা নয় কোনটি, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তকরণ, বেত্রাঘাত, জরিমানা, কোনটা? বেত্রাঘাত। এরপরে দেখেন, আচ্ছা আমি একটু বলে দিই, আজকে আমরা ফৌজদারি কার্যবিধি যা পড়ছি, সরি দণ্ডবিধি যা পড়ছি, এটার উপর আপনার পরীক্ষা থাকবে, 20 মার্কের ক্লাস টেস্ট আগামীকাল। বুঝতে পারছেন? এবং সেই সাথে সাথে ফৌজদারি কার্যবিধির এই যে যে সর্বশেষ ধারা, আপিল, আপিলের ধারা 404 থেকে 431, শুধু আপিল, আপিল আর রিভিশন মিলে 20 মার্ক, তার মানে 40 মার্কের ক্লাস টেস্ট। কত 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 বলেন তো? আপিল আর রিভিশন। আপিল আর ফৌজদারি হচ্ছে আপিল আর রিভিশন, আর দণ্ডবিধি আজকের ক্লাসে যা পড়ছি সেইটা। স্যার একটু ধারাটা বলবেন, ফৌজদারি। ফৌজদারি আপিল আর রিভিশন করবেন, যা যা পড়ছি ওই অধ্যায় ধারা ওইটাই, 404 থেকে 442 ক। কি প্রশ্ন? দণ্ড তো পাঁচ প্রকার। হ্যাঁ মৃত্যুদণ্ড বললাম, যাবজ্জীবন কারাদণ্ড বা কারাবাস বললাম, হ্যাঁ সশ্রম বিনাশ্রম, হ্যাঁ। সম্পত্তি বাজেয়াপ্ত কি স্যার? এই সম্পর্কে সম্পত্তি বাজেয়াপ্ত আমাদের দিনে নির্মল জিজ্ঞেস করছে স্যার মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড সব বুঝছি, সম্পত্তি বাজেয়াপ্ত এটা কি জিনিস? সম্পত্তি বাজেয়াপ্ত মানে হলো আপনার সম্পত্তি রাষ্ট্র নিয়ে নিছে, ওই সম্পত্তি আপনি আর পাবেন না। সরকারি কর্মকর্তা যদি কোনো জিনিস ক্রয় বিক্রয় করে নিলামে, যে নিলামে ক্রয় বিক্রয় করার ক্ষমতা ওনার নাই, কিন্তু তারপরেও উনি ওই জিনিসটা নিলাম থেকে কিনছে, তাহলে এই জন্য সরকারি কর্মকর্তার সাজা আছে। আর যে জিনিসটা কিনছে ওই জিনিসটা হবে বাজেয়াপ্ত। বুঝছেন? বাজেয়াপ্ত মানে হলো আপনার সম্পত্তি রাষ্ট্র নিয়ে গেছে, আর কখনো ফেরত দিবে না।
দণ্ডবিধি আমরা যখন 168 69 পড়বো তখন দেখবেন যে সম্পত্তি বাজেয়াপ্ত করতেছে। তো এখানে সর্বোচ্চ আর সর্বনিম্ন সাজা এই 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 অংশটা দেখেন। দণ্ডবিধিতে সর্বোচ্চ শাস্তি বা দণ্ড মৃত্যুদণ্ড, ডেথ সেন্টেন্স। আর সর্বোচ্চ কারাবাস এ জায়গায় 30 বছর আছে, যার কেটে 20 বছর লেখেন। সর্বোচ্চ কারাবাস কত বছর? 20 বছর। ব্যাখ্যা পরে দিব। 20 বছর। সর্বনিম্ন কারাবাস দেখেন 24 ঘন্টা পর্যন্ত 24 ঘন্টা পর্যন্ত জরিমানা সহ যার পরিমাণ কত? 10 টাকা। 10 টাকা। সর্বনিম্ন অর্থদণ্ড কত? 10 টাকা। এই অংশটুকু দেখবেন। কথা বলেন না, কথা বলেন না, কথা বললে প্রশ্ন থাকলে আমারে করবেন। জেনে রাখা ভালো। দেখেন, দণ্ডবিধির 510 ধারা অনুযায়ী প্রকাশ্যে মাতাল ব্যক্তির অশোভন আচরণের জন্য শাস্তি হতে পারে 24 ঘন্টা পর্যন্ত কি কারাদণ্ড, জরিমানা সহ যার পরিমাণ কত? 10 টাকা বা উভয়। তাহলে যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে মাতলামি করে তাহলে তার সাজা হবে 510 ধারা অনুসারে সর্বোচ্চ সাজা 24 ঘন্টা বিনাশ্রম, 10 টাকা অর্থদণ্ড বা উভয়। আচ্ছা, যদিও বর্তমানে এই 510 ধারায় সাজা হয় না, বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 36-এর 5 ধারায় সেম অপরাধের সাজা আছে 1 বছর অর্থদণ্ড। লেখার দরকার নাই, আমি দণ্ডবিধি আপাতত মনে রাখেন। তাহলে দণ্ডবিধির সর্বনিম্ন সাজা আছে কোন ধারায়? 510 ধারায়। 510 টাকায়। তারপরে দেখেন কতিপয় অপরাধের সর্বোচ্চ সর্বনিম্ন সাজা, এখানে কিছুই পড়বো না, এগুলো সামনে গিয়ে পড়বো। তো তারপরেও বিগত বছরে 1 নম্বর প্রশ্নটা পড়ি। দেখেন যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক সংগঠিত খুনের সর্বনিম্ন শাস্তি কি? এটা এখন না বুঝলেও সামনে গিয়ে বুঝবো যে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত ব্যক্তি যদি খুন করে তাহলে সর্বনিম্ন সাজাই হলো আপনার মৃত্যুদণ্ড। বুঝছেন? 303 ধারা সামনে পড়বো। আর এই জায়গার এই প্রশ্ন একটাও পড়বো না। চলে আসি আমরা মৃত্যুদণ্ড, ডেথ সেন্টেন্স। বলেন তো দণ্ডবিধিতে ধারা আছে কয়টা? 10টি স্যার। 10টা। সরি স্যার, 10। দণ্ডবিধিতে ধারা আছে কয়টা? 511 স্যার, 511। 511টা। এই 511টা ধারার, সর্বশেষ স্যার 10টি, আর দণ্ডবিধিতে শুধু 511 স্যার। সরি স্যার। এই 511টা ধারার মধ্যে 10টা ধারা আছে যে এই 10টা ধারায় সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। তো এই 10টা অপরাধ কি? এই 10টা অপরাধ আমার একটু মনে রাখতে হবে। তো দেখেন যে যে সকল ক্ষেত্রে মৃত্যুদণ্ড শাস্তিযোগ্য অপরাধ দণ্ডবিধির অধীন আদালত নিম্নলিখিত গোল দিবেন। 10টি ক্ষেত্রে মৃত্যুদণ্ড দিতে পারে। কয়টা ক্ষেত্রে? 10টা ক্ষেত্রে। প্রথম যেটা দেখেন, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হওয়া বা লিপ্ত হওয়ার উদ্যোগ গ্রহণ করা বা সহায়তা করা। 100 কত? 21। যারা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করে, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার উদ্যোগ নেয়, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কি সহায়তা করে, তাহলে শাস্তি কত? 121। 1971 সালে স্বাধীন হওয়ার আগে আমরা ছিলাম পাকিস্তানের সাথে। এখন যদি আমরা স্বাধীন না হতাম তাহলে এই যে আজকে যারা মুক্তিযোদ্ধা আছে, যারা স্বাধীন করছে দেশ, তাদের সবার বিরুদ্ধে মামলা হতো দণ্ডবিধির 121 ধারায়। ওই যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে বা যুদ্ধ ঘোষণায় সহায়তা করছে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখেন বিদ্রোহ, বিশেষত গোল দিবেন সৈনিক ও নাবিক সহায়তা এবং সেটার ফলে বিদ্রোহ সংগঠিত হলে। তাহলে বিদ্রোহ কি কি বিদ্রোহ? সৈনিক আর নাবিক। এবং সাজা কত? মৃত্যুদণ্ড। কত ধারা? 132। 3 নম্বর দেখেন মিথ্যা সাক্ষ্য দেওয়া বা উদ্ভাবন করা যার উপর ভিত্তি করে নির্দোষ ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত হলে এবং মৃত্যুদণ্ড গোল দিবেন কার্যকর হলে। যে ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিয়েছে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া যাবে। মানে আপনি একজন ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিছে আর একজনের মৃত্যুদণ্ড হয়েছে, মৃত্যুদণ্ড শুধু হলেই হবে না, মৃত্যুদণ্ড কি হতে হবে? কার্যকর হইতে হবে। তাহলে যে মিথ্যা সাক্ষ্য দিছে তার সাজা কত? মৃত্যুদণ্ড। কত ধারা? 194। 4 নম্বরে দেখেন খুন, 302 ধারা। খুন করলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। 5 নম্বরে দেখেন যাবজ্জীবন কারাদণ্ড ব্যক্তি কর্তৃক খুন করলে। যে ব্যক্তি আগে একটা অপরাধ করছে তারে অলরেডি যাবজ্জীবন কারাদণ্ড দিছে, সেই ব্যক্তি যদি আবার আর একজন খুন করে তাহলে সাজা কত? মৃত্যুদণ্ড। তারপরে দেখেন
নাবালক উন্মাদ মদ্যপ ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনা করলে এবং আত্মহত্যা করলে, আপনি নাবালক উন্মাদ বা মদ্যপ ব্যক্তিরে এমন একটা কাজ করছেন যে সে আত্মহত্যা করছে এবং আত্মহত্যা করলে সে মারা গেছে, তাহলে আপনি দণ্ডিত হবেন মৃত্যুদণ্ড সাজা, কত? 305। তারপরে দেখেন, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি জখম করে খুনের চেষ্টা করলে, অ্যাটেম্প টু মার্ডার, অ্যাটেম্প টু মার্ডার, অ্যাটেম্প যে নিতে সে অলরেডি একটা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি এবং সে আঘাতও করছে, তাহলে তার সর্বোচ্চ সাজা হতে পারে মৃত্যুদণ্ড। তারপরে দেখেন, অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ মাথা উভয় চোখে স্বেচ্ছাকৃতভাবে জখম করলে, 326 ক। অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা দুই চোখ নষ্ট করে ফেলছেন, অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা মুখ নষ্ট করে ফেলছেন, অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা মাথায় গুরুতর জখম করছেন, তাহলে 326 ক ধারায় সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। তারপরে দেখেন যে 10 বছরের নিচের কোনো ব্যক্তিকে খুন, গুরুতর আঘাত ইত্যাদি উদ্দেশ্যে অপহরণ বা বলপূর্বক অপহরণ করলে, কয় বছরের নিচে? 10 বছরের নিচে শব্দটা বলতেন। 10 বছরের নিচের কোনো ব্যক্তিকে যদি আপনি খুন, গুরুতর আঘাত এগুলার উদ্দেশ্যে অপহরণ বা বলপূর্বক অপহরণ করেন, তাহলেও শাস্তি মৃত্যুদণ্ড। তো এই প্রতিটা ধারা আমরা যখন সামনে পড়বো, এই ধারাগুলো বিস্তারিত পড়বো, তারপরেও এখানে একবার বলে গেলাম। এবং সর্বশেষ দেখেন, খুন সহ ডাকাতি করলে সাজা কত? 393। খুন সহ ডাকাতি করলে একমাত্র সাজা মৃত্যুদণ্ড। তাইলে এই 10টা ধারা রিডিং পড়ে ফেলতে হবে আপনার, বুঝতে পারছেন? আমরা আরেকটু পড়বো, জেনে রাখা ভালো, এটা পড়ে আজকে পড়া শেষ করবো। দেখেন, সরকার গোল দিবেন, সরকার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির গোল দিবেন অনুমতি ছাড়া মৃত্যুদণ্ড যে কোনো দণ্ডে রূপান্তর করতে পারে বা যে কোনো দণ্ডে হ্রাস করতে পারে। 54 ধারা। পরীক্ষায় প্রশ্ন আসবে যে দণ্ডবিধির কত ধারায় সরকার মৃত্যুদণ্ড হ্রাস করে অন্য কোনো সাজা দিতে পারে? 54 ধারা। এবং এই জায়গায় যার মৃত্যুদণ্ড হ্রাস করতেছে তার সম্মতির কোনো দরকার নাই, বুঝছেন? অপরদিকে দণ্ডবিধির গোল দিবেন 55 ক ধারায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার সংরক্ষণ করা হয়েছে। এটা আমরা এর আগেও পড়ছি যে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার দণ্ডবিধির আছে 55 ক, ফৌজদারি কার্যবিধির আছে 402 ক, আর সংবিধানের আছে কত? 49 প্রেরোগেটিভ অফ মার্সি। তারপরে দেখেন, দণ্ডবিধিতে একটি ক্ষেত্রে একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। দণ্ডবিধির 303 ধারায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি কর্তৃক খুনের একমাত্র শাস্তি কি? মৃত্যুদণ্ড। এবং এখানে কি লেখেন? একটি ক্ষেত্রে একমাত্র শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। একটি ক্ষেত্রে, অ্যাকচুয়ালি এই ধারাটা ঠিক না। এই জায়গায় ঠগের সাথে একমাত্র সাজা না, ঠগের সাথে যাবজ্জীবন কারাদণ্ডও আছে, জরিমানাও আছে, কিন্তু 303-এ শুধু মৃত্যুদণ্ডই আছে, ওই জায়গায় জরিমানা টরিমানা কিছু নাই। তারপরেও লেখেন যে একটি ক্ষেত্রে একমাত্র শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, একটি ক্ষেত্রে একমাত্র শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। 30 চিহ্ন দিয়ে লেখেন ঠগ, ঠ আর গ, আর ইংলিশে লেখলে THUG, ছাড়। 311 ধারা। বুঝছেন? এখন যদি আবার কেউ জিজ্ঞেস করেন স্যার ঠগ কি, ঠগ হলো যে আপনি অপরাধীর সাথে, কুখ্যাত অপরাধীদের সাথে অভ্যাসগতভাবে মেলামেশা করতেন, খুনির সাথে, দস্যুতাকারীদের সাথে স্থায়ী, মানে তারা এগুলো করে জেনেও তাদের সাথে মেলামেশা করতেন, এটা হলো ঠগ। তাহলে বিগত বছরের সব পড়বেন। সর্বশেষ 5 নম্বর প্রশ্নটা দেখেন, সরকার মৃত্যুদণ্ড হ্রাস করে যে কোনো দণ্ডে রূপান্তর করতে পারে কত ধারায়? 54 ধারায়। নিচে স্টার দিয়ে লেখেন যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করতে পারে 55 ধারায়। নিচে স্টার দিয়ে লেখেন যে যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করতে পারে 55 ধারায়। লেখেন যাবজ্জীবন কারাদণ্ড হ্রাস করতে পারে 55 ধারায়। হ্যাঁ, সরকারি পারে। তাহলে সরকার মৃত্যুদণ্ড হ্রাস করে কত ধারায়? 54। অন্য ধারায় যাবজ্জীবন কারাদণ্ড 55। 55। উভয় ক্ষেত্রেই অনুমতির দরকার নাই, বুঝছেন? সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আগামীকাল 4:30টায় পড়া, চলে আসবেন। এবং যে কথা বললাম, পরীক্ষা কিসের উপরে? ফৌজদারি কার্যবিধি 404 থেকে 442 ক, আর আজকে দণ্ডবিধি এই যে 55 ক পর্যন্ত বললাম, এটার উপরে মোট 40 মার্কের এক্সাম। সবাই চলে আসবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকেন স্যার, আসসালামু আলাইকুম।